যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। ঘটনার শিরোনাম প্রথমে লিখেছেন তিনি, পুরাতন ঘরের পিশাচ। আমি ওয়াসিউল ইসলাম চৌধুরী, আমার নিজ বাসস্থান সিলেট জেলায়। আমি একজন নতুন স্টোরি টেলার। আশা করি রাসেল ভাই আমার স্টোরি সবাইকে শোনার সুযোগ করে দেবেন। আমি স্টুডিওতে এসে ঘটনা বলতে পারবো না বলে আমি ইমেইলে স্টোরিটি পাঠালাম। আমার ঘটনাটি 2020 সালে ঘটে। কাহিনী হলো, আমার নানা বাড়ি হলো সিলেটের ফ্রেন্সুগঞ্জে। আমার নানা বাড়ির কাজের একজন মহিলা ছিলেন। তিনি আমার নানা বাড়িতে সব ধরনের কাজ করতেন। হঠাৎ তিনি ওনার ফ্যামিলির মানুষ অসুস্থ হওয়ার কারণে নানা বাড়িতে কাজ করা বন্ধ করে দেন। এতে আমার নানা সিদ্ধান্ত নেন নতুন কাজের মহিলা রাখবেন। আমি ওনার নাম উল্লেখ করছি না, ছদ্মনাম দিচ্ছি, ওনার নাম রাবেয়া। তিনি প্রথম দিন এসে আমার নানা এবং নানুর কাছ থেকে সব কাজ বুঝে নিলেন। তখন তিনি বললেন যে ওনার একজন মেয়ে আছে এবং ছেলে আছে, তাদের যদি একটা থাকার ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালোভাবে কাজ করতে পারবেন। তিনি ঠিক করলেন। তখন নানা বললেন আগে কাজের মহিলা যেখানে বসবাস করেছে সেখানে থাকার কথা। মহিলা ও তার ছেলে মেয়ে নিয়ে যথারীতি রাজি হলেন। প্রথম দিন তাদের সাথে সেই ঘরে কিছু অদ্ভুত ঘটনা হয়। তাদের সাথে তারা ওই ঘরের আশেপাশে কিছু দৌড়াদৌড়ির আওয়াজ শুনতে পায়। এর আগে বলে রাখা ভালো, ওই জায়গায় আগে হিন্দু মানুষ পোড়ানো হতো। সেই জায়গার পাশেই ঘরটি। তারা প্রথম দিন রাতে ঘরের আশেপাশে কিছু দৌড়ের শব্দ শুনে অনেক সময় ধরে হচ্ছিল এরকম শব্দ, এবং রাবেয়া বেগম চিন্তা করেন পাহাড়ি এলাকা, শিয়াল হয়তো ছোটাছুটি করছে। এটি ভেবে প্রথম রাত কেটে যায়। পরের দিন রাবেয়া খালা উঠোন ঝাড়ু দিচ্ছেন এবং ওনার ছেলে মেয়ে দুটি খেলা করছিল। হঠাৎ তিনি দেখতে পান যখন ঝাড়ু দিচ্ছেন তখনই সেই পুরনো ঘর থেকে কালো কোনো একটা কিছু ওনাকে লক্ষ্য করছে, কিন্তু তিনি তা মনের ভুল ভেবে কাজে লেগে গেলেন। দ্বিতীয় দিন রাতে আবার অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে এবং মনে হচ্ছে কেউ ঘরের ওপর দিয়ে হাঁটলে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম শব্দ পাচ্ছেন রাবেয়া। তখন তিনি ওনার মেয়েকে ডাকলেন এবং ওনার মেয়ের ওঠার পরপরই নাকি কি একটা দৌড় দিল আবার সেই এই ঘর থেকে ওই ঘরে। পরের দিন সকালে রাবেয়া খালা সিদ্ধান্ত নেন তিনি আমার নানাকে এই কথা বলবেন যে রাতে ওনাদের সাথে এরকম অদ্ভুত সব ঘটনা ঘটছে। এই ঘটনা পরে নানাকে তিনি জানালেন এবং বিষয়টি তখন নানা বলেন আচ্ছা আজকে রাতে কোনো সমস্যা হলে আমাকে বলবে। ঠিক সেই দিন রাতে শুরু হলো ভয়ানক কাণ্ড। রাতের বেলা ওই ঘরের বাইরে 2টার পরে কেউ হাসাহাসি করছে এবং তিনি লক্ষ্য করেন এবং রাবেয়া খালা সিদ্ধান্ত নেন আজ তিনি বের হয়ে দেখবেন বিষয়টি কি। তিনি ওনার মেয়েকে না বলেই বেরিয়ে গেলেন ঘরের বাইরে এবং তিনি দেখলেন সকালবেলা ঝাড়ু দিতে গিয়ে যে ছায়া তিনি লক্ষ্য করেছিলেন সেটি একটা গাছের ওপর উঠে বসে আছে। তিনি সেটা দেখে এক দৌড়ে ঘরে ঢুকে ওনার ছেলে মেয়েকে নিয়ে সব বলে এবং তারা ভীত অবস্থায় বের হয়ে দৌড়ে আমার নানার বাড়ির উঠোনে আসে এবং 50 সেকেন্ড পথ এসেই নানার ঘরের দরজা খোলার জন্য ধাক্কাতে থাকে এবং নানা বের হলেন এবং রাবেয়া খালার সাথে যা ঘটেছে তা তিনি শুনলেন আর আজকে রাতে তাদেরকে সেখানেই থেকে যেতে বললেন এবং তার পরের দিন মসজিদ থেকে হুজুর আনা হবে এটাও জানিয়ে দিলেন। ওই ঘরের চারিদিকে লাইট দিয়ে দেখলেন, কিছুই দেখতে পেলেন না। কি মনে হচ্ছে ঘটনা শেষ? ঘটনার শুরু এখান থেকে। পরের দিন হুজুর এসে ইসলামিক কায়দায় যেভাবে একটি খারাপ কিছু দেখা দিলে ঘর বন্ধ করতে হয় সেটি করলেন এবং বললেন উনি ঘর বন্ধ করে দিয়েছেন, এখন আর কিছু হবে না। তৃতীয় দিন রাতে সেই ঘরের ওপর পাথর নিক্ষেপ করা শুরু হলো। এতে এতটাই সবাই ভয় পায় যে আবার ঘর থেকে নানার ঘরের দিকে দৌড়ে চলে আসে তারা এবং কান্নাকাটি করে বলে তারা এখানে আর থাকবে না, তারা চলে যেতে চায়। নানা সেই দিন লাইট নিয়ে অদ্ভুত একটি প্রাণী সেখানে দেখতে পান, যা বানরের মতো একটি প্রাণী। তিনি লাইট মারতেই সেই প্রাণীটি পালিয়ে যায়। তখন নানা তাদেরকে বলেন এটি একটি বানর, রাতে এসে হয়তো পাথর মারছিল। রাবেয়া খালা এক কথায় ওই ঘরে থাকবেন না বলে দিলেন। তখন আমার নানা বললেন আচ্ছা আমরা আজকে রাতে পাহারা দেব, দেখবো কে আসে। রাবেয়া খালা রাজি হলেন এবং সেই রাতে পাহারা দেয়া হলো, কিন্তু কোনো সমস্যা হলো না। রাত কাটার পরেই আবার আনা হলো হুজুরকে, যিনি ঘর বন্ধ করে গিয়েছিলেন। এসে তিনি বললেন আজ রাতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা মোবাইলে আয়াতুল কুরসি চালু করে দেবেন, এতে কোনো শয়তান বা খারাপ জিনিস আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। সেই দিন রাবেয়া খালা সব কাজ শেষ করে সন্ধ্যা নেমে এলে তার সাথে কোনো রকমের খারাপ কিছু লক্ষণ দেখতে পেলেন না এবং ছেলে মেয়ে নিয়ে ঘুমিয়ে পড়লেন। ঠিক রাত 3টায় ওনাদের
ঘরের উপরে দৌড়াদৌড়ির আওয়াজের শব্দ পেলেন রাবেয়া খালা, এবং তিনি বুঝে ফেললেন সেই খারাপ জিনিসটি এসেছে। তিনি মেয়ে এবং ছেলেকে নিয়ে আয়াতুল কুরসি ছাড়তে বললেন। তখনই টিনের চাল থেকে সেটি দৌড়ে পালিয়ে গেল। রাবেয়া খালা স্পষ্ট শুনতে পেলেন আয়াতুল কুরসি চলা অবস্থায় সেই খারাপ জিনিসটা এই ঘরে আক্রমণ করলো এবং সেটি টিনের মধ্যে একটি গাছের লাকড়ি দিয়ে সজোরে ঢুকতে লাগলো। তাদের ঘরের প্রতি সে অত্যন্ত ক্ষেপে ওঠে এবং তাদের ঘরের জানালা এত জোরে লাগিয়ে দেয় যা চিন্তার বাইরে। তারা শুধু জানালার দিকে তাকিয়েছিল, দেখছিল যে জিনিসটা কি এত তাদের অত্যাচার করছে সেটা বোঝার জন্য। তখন তাদের ঘরের বাতি নিভে যায় এবং রাবেয়া খালা নিজ গলায় আয়াতুল কুরসি পড়তে শুরু করেন। সেটা শুনে সেই বাইরে থাকা খারাপ জিনিসটা চিৎকার দিয়ে ওঠে। চিৎকারটি ছিল কোনো মানুষের গলায় কিছু ঢুকে গেলে যেরকম আওয়াজ হয় সেই রকম। তিনি ওনার ছেলে এবং মেয়েকে নিয়ে দৌড় দেন এবং ঠিক নানার ঘরের উঠোনের সামনে এসে মাথার চুল ধরে টান দেয় কেউ একটা অদ্ভুত ছায়া এবং বলে ওঠে, তোরা এখানে থাকিস, এটা আমার ঘর, আমার পরিচিত ছাড়া কেউ এই ঘরে থাকতে পারবে না। এটা বলে ছিটকে ফেলে দেয় মেয়েটিকে। তারা নানার ঘরের সামনে লুটিয়ে পড়ে এবং কান্না করতে থাকে। সবাই বেরিয়ে আসে, হুজুরকে কল করা হয়। এসেই হুজুর সেই ইসলামিক কিছু বলে তাদেরকে, কেন অত্যাচার করছিস সেটা উচ্চস্বরে বলে। তখন হুজুরের নাম ধরে কেউ বলে ওঠে, আমার পরিচিতরাই শুধু এই ঘরে থাকতে পারবে, অন্য কাউকে এই ঘরে থাকতে দেয়া হবে না। সেই রাতেই রাবেয়া খালা তার ছেলে মেয়েকে নিয়ে চলে যান। তাদেরকে এগিয়ে দিয়ে আসেন আমার নানা ও হুজুর, এবং পরের দিন তারা সেই ঘর ভেঙে ফেলেন এবং এরপর থেকে কোনো রকমের সমস্যা দেখা দেয়নি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। লেখার মধ্যে বেশ কিছু ভুল ছিল বলে পড়তে একটু অসুবিধা হয়েছে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আরেকটা জিনিস আমি একটু বলবো, সেটা হচ্ছে যে ঘটনাটা আমার কাছে ইনকমপ্লিট মনে হয়েছে, কারণ আগের যে কাজের মহিলা ছিলেন তিনি হয়তো ওই বাসাতেই বাস করতেন এবং তিনি ওইখানে কোনো একটা রিচুয়াল বা কোনো একটা কিছু করেছিলেন যার কারণে হয়তো ওইখানে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তিনি হয়তো ভেবেছিলেন যে শুধু তিনিই থাকবেন, অন্য কেউ এই ঘরে থাকতে পারবে না। এরকম কোন একটা ব্যাপার হয়তো ঘটে থাকতে পারে, সেই ব্যাপারটি একটু আনক্লিয়ার। তো যাই হোক, আপনার ঘটনা পাঠিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের কাছেও যাদের ঘটনা রয়েছে আমাকে জানাবেন এবং আমার ইমেল অ্যাড্রেস তো আপনাদের জানাই আছে, তারপরে জানিয়ে দিই russell.bhoot.com@gmail.com এই অ্যাড্রেসে আমাকে জানিয়ে দেবেন, পাঠিয়ে দেবেন ঘটনা। আমাদের www.facebook.com/russell.স্বাধীন সেখানে গিয়েও আপনারা কিন্তু আমাদের সাথে আপনাদের সমস্ত কথা বা আপনাদের প্রশ্ন থাকলে সেটা জানতে পারেন, কথা থাকলে শেয়ার করতে পারেন। আমরা আছি সবসময় আপনাদের জন্য। আর এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। তখন শীতকাল, ডিসেম্বর মাস। সাধারণত প্রতিটি ঘরে আলাদা রান্নাঘর থাকে যেখানে সারা বছর রান্না হয় শীতকাল ছাড়া, আর শীতকালে বাইরে মাটির চুলায় রান্না করা হয় এবং রান্নার স্থানটির চারপাশ খেজুর গাছের পাতা দিয়ে ঘিরে রাখা হয় যাতে বাতাসে চুলা নিভে না যায়। সন্ধ্যার পরে খাবার গরম করার জন্য আমাদের হেল্পিং হ্যান্ড মেয়েটি বাইরের চুলা জ্বালালো এবং খাবার গরম করছিল আর আমি ওর পাশে বসে দেখছিলাম। সত্যি বলতে কি, এই সব স্থানগুলোকে এখনো আমি খুব মিস করি। এটা একটা অন্যরকম পরিবেশ, খাবার থেকে ধোয়ার গন্ধ আসার অনুভূতিটাই আলাদা। মাটির চুলায় যাই রান্না হতো তাই মজা লাগতো। তখন ঘরের কোনায় ছিল ইলেকট্রিক বাল্ব। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল, চারিদিক খুবই অন্ধকার ছিল, কারণ তখন অমাবস্যা চলছিল। মেয়েটি আমাকে বলল, তুমি বসো আপু, আমি বাতি নিয়ে আসি। আমি তখন চুলার পাশে বসেছিলাম। হঠাৎ দেখি চুলাটা নিভে গেছে। দেখে আমি ভাবলাম চুলা জ্বালিয়ে রাখা উচিত, তাই উঠে গিয়ে শুকনো খেজুর পাতা ছেঁড়ার জন্য যেই না হাত বাড়িয়েছি তখন দেখতে পেলাম পাতাগুলো দুই দিকে সরে যাচ্ছে। তখন আমি পাতা ধরা বাদ দিয়ে বোঝার চেষ্টা করলাম কি হচ্ছে। পরক্ষণেই দেখি একটি সাদা হাত ওই ফাঁকা জায়গা দিয়ে আমাকে ধরার চেষ্টা করছে। হাতটা এত সাদা ছিল, মনে হচ্ছিল যেন হাত থেকে আলো বের হচ্ছে। আমি প্রচন্ড ভয় পেয়ে চিৎকার দেই এবং আমার দাঁতে খিল লেগে যায়। তখন ওই হাতটা আমি ভুলতে পারি না, যদিও আমি তখন অনেক ছোট ছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমার মনে পড়ে সেই ভয়ঙ্কর হাতটির কথা। এরপর আমার মুখে পানি দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু সবকিছু স্বাভাবিক হচ্ছিল না। তখন দাদিকে ডাকা হয়, উনি ঘটনা শুনে দোয়া পড়ে পানিতে ফু দিয়ে দেন এবং ওই পানি গায়ে ছিটিয়ে দেন। তখন আমি স্বাভাবিক হই। এরকম অনেক কিছুরই দাদি সমাধান করে দিয়েছিলেন।
যাই হোক, এবার আসি মূল ঘটনায়, যেটা ঘটেছিল দাদির সাথে। আশা করি আপনাদের একটা বাস্তব ঘটনার অভিজ্ঞতা হবে, যেগুলো কিভাবে হয় এবং হওয়ার পরে কিভাবে এগুলোর সমাধান করা হয়ে থাকে। ঘটনা একদম 100% সত্যি এবং কারো কাছ থেকে কালেক্ট করাও না, পুরোপুরি আমার নিজের বাড়ির লোকজনের সাথে ঘটা। ঘটনাটি 90 দশকের। ওনার 4 জন ছেলে একই এলাকায় পৈতৃক বাড়ি থেকে কিছুটা দূরে বাড়ি করেছিলেন, আর দাদি প্রায় প্রতিদিনই তার 3 ছেলেরই বাড়িতে ঘুরে ঘুরে খোঁজ খবর নিতেন। বলে রাখি, তিনি থাকতেন তার ছোট ছেলের সাথে। একদিন দাদি তার সেজো ছেলের বাড়িতে গিয়েছিলেন। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। চাচা দাদিকে বলেছিলেন, মা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুমি একা যেতে পারবে না, আমি আসি তোমার সাথে? না বাবা, তোর আসতে হবে না, আমি একা যেতে পারবো। আমি জানি তুমি একা যেতে পারবে, কিন্তু রাস্তাটা তো ভালো না, তুমি জানো। কিভাবে একা যেতে সাহস করো? একটু হেসে বললেন, বাবা, আমার সাথে আল্লাহ আছেন, ইনশাল্লাহ আমার কোনো বিপদ হবে না, আমার আল্লাহই আমাকে রক্ষা করবেন। এই বলে উনি একাই রওনা করলেন, আর চাচাও বাধা দিলেন না। বাড়িতে আসার 2টা রাস্তা ছিল। একটা ছিল বেশি দূরত্বের, কিন্তু ততটা নির্জন নয়। আরেকটি রাস্তা ছিল একটু শর্টকাট, কিন্তু অনেক বেশি গাছপালা, অন্ধকার ধরনের, এবং বাগানের শেষের দিকে একটা নালা ছিল যেখানে সবাই মাছ ধরত, আর নালাটা পার হওয়ার জন্য একটা গাছের গুড়ি ফেলে রাখা ছিল নালার ওপর। উনি সেই রাস্তাটি বেছে নিলেন। কিছুটা হাঁটার পরেই দূরে বাগানের ভেতরে একটা বাঁশ ঝাড় ছিল। বাঁশ গাছের দিকে হঠাৎ চোখ পড়তেই দেখতে পেলেন কালো চাদর পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। উনি জিজ্ঞেস করলেন, এই, কে ওখানে? কে তুমি? এই সন্ধ্যার সময় এখানে দাঁড়িয়ে আছো? ওপাশ থেকে কোনো উত্তর আসলো না। দাদি আবারও বললেন, কে তুমি? আমি ডাকছি, উত্তর দিচ্ছ না যে? তিনি একটু বেশি সাহসী ছিলেন। ভয়ানক কিছু ওনার মাথায় আসছিল না। মনে মনে বলছিলেন, আজকালকার ছেলেমেয়েরা মুরব্বীদের কথার উত্তরও দেয় না। একটু রাগ করে তিনি সামনের দিকে এগোচ্ছিলেন। হঠাৎ মনে হলো পেছন থেকে কিছু একটা সরে গেল, আর হালকা গায়ে বাতাস অনুভব করলেন। শরীরের মধ্যে কেমন যেন একটা শীতল অনুভূতির সৃষ্টি হলো। উনি তখন বাঁশ ঝাড়ের দিকে তাকালেন। ওখানে আর সেই কালো অবয়বটাকে দেখতে পেলেন না। এইবার ওনার প্রচন্ড ভয় করতে শুরু করলো। উনি জোরে সামনের দিকে আগানোর চেষ্টা করলেন। যেই না উনি নালা পার হতে গাছের গুড়িটার উপরে পা রাখলেন, অমনি ওনার পা ধরে কেউ একজন ওনাকে টান দিল এবং পানিতে উনি পড়ে গেলেন। এদিকে আগে তো ফোন ছিল না। ছোট ছেলে খুব চিন্তায় পড়ে গেল। মা তো বিকেলের মধ্যে চলে আসার কথা ভাইয়ের বাসা থেকে। এখন তো সন্ধ্যা প্রায়, কিন্তু আসছেন না কেন? তাহলে কি মা ওদের বাড়িতে থেকে গেল? এমন কখনো তো তিনি করেন না। এবার তার কাছে একটু ভয় লাগতে শুরু করলো। মার কোনো বিপদ হলো না তো? সে এবার ভাইয়ের বাড়ির দিকে রওনা করলো। কেন যেন তার কাছেও শর্টকাট রাস্তাটাকেই সন্দেহ হলো। কিছুটা এগোতেই দেখলো ওনার মাকে একজন পরিচিত লোক তুলে নিয়ে আসছে, আর সারা গায়ে কাদা মাখামাখি এবং চোখ বন্ধ। নিজের মায়ের এই অবস্থা দেখে উনি অনেক ভয় পেয়ে যান। উনি সম্পর্কে কাকু হন। কাকুকে জিজ্ঞেস করলেন, কাকু, আমার মায়ের কি হয়েছে? কাকু বললেন, আগে বাড়ি চলো, তারপর বলছি। এরপর দাদুকে বাড়ি নিয়ে এসে কাপড় বদলে কম্বল জড়িয়ে ধরে রাখতে হয়েছে, কারণ তার গা কাঁপছিল। এরপর চাচা ওই লোককে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল আব্দুল কাকু? উনি বললেন, আমি মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলাম। ওই জায়গাটা যখন পার হচ্ছিলাম তখন এমনিতে কেমন গা ছমছম করছিল। এমন সময়ে কানে কাদা পানির মধ্যে মাছ ছটফট করলে যেমন শব্দ হয়, ঠিক সেরকম শব্দ ভেসে আসলো। ভাবলাম বড় কোনো মাছ হবে। যাব কি যাব না এই দ্বিধা নিয়ে সামনে পা বাড়াতেই আবারও শব্দটা শুনতে পেয়ে পেছনে ফিরে তাকালাম। এরপর আমি যে দৃশ্য দেখলাম সেটা মোটেই বিশ্বাস করার মতো ছিল না। দেখি তোমার মা কাদার ভেতরে ডুবে যাচ্ছে। আমি গরুগুলোকে রেখে দৌড়ে নালার কাছে এসে ওনাকে টেনে তুললাম। দেখলাম উনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। এরপর যখন বাড়ির দিকে রওনা দিলাম তখন তোমার সঙ্গে দেখা। এদিকে দাদি জ্ঞান ফিরতে ফিরতে রাত 10টা-11টার মতো বেজে যায়। এরপর সবাই তাকে প্রশ্ন করে কি হয়েছিল, কাদার ভেতরে পড়লে কিভাবে। সে শুধু সবার মুখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোনো কথা বলে না। সবাই ভাবলো অধিক ভয় পাওয়াতে সে মনে হয় কথা বলতে পারছে না, কাল হয়তো কথা বলবে। কিন্তু
কয়েকদিন পার হয়ে গেল, সে আর কথাই বলতে পারছে না। সবকিছু সে ইশারায় বুঝাতে শুরু করলো এবং কাগজে লিখে দিল, আমি কথা বলতে পারছি না। সে সারাক্ষণ শুধু নামাজ পড়তো আর কোরআনের দিকে তাকিয়ে থাকতো। অবস্থার উন্নতি না দেখে সবাই সিদ্ধান্ত নিল যে দাদুর একজন পালিত মেয়ে আছে, তাকে খবর দেয়া হোক, যার সাথে শোনা যায় 21টা জিন আছে, সেই এটা সমাধান করতে পারবে। যেই কথা সেই কাজ, ডাকা হলো নেহরুর মা ফুপুকে। আমরা ওভাবেই ডাকতাম ওনাকে। সে সাধারণত রাতের বেলা বৈঠক করত। আমাদের ওখানে রিচুয়ালকে বৈঠক বলা হতো। এগুলো করার জন্য সে মোমবাতি, ধূপকাঠি, 7 ঘাটের পানি, 7 রকম ফুল, 7 গাছের পাতা, এরকম আরো অনেক কিছুর 7টা করে আনতে বলতেন। অনেক দিন আগের ঘটনা তো অতটা মনে নেই। যাই হোক, রাতের বেলা বলা হলো যাদের সাহস আছে তারাই ওই বৈঠকে দর্শক হিসেবে থাকতে পারবে। শর্ত হচ্ছে কোনো রকমের আওয়াজ করা যাবে না, ভয় পেয়ে চিৎকার দেয়া যাবে না, মোট কথা ফুললি কোয়াইট থাকতে হবে। ফুপু বৈঠক করতে শুরু করলো এবং সে বৈঠকে কিছু জিকির এবং কিছু শব্দ ব্যবহার করতে লাগলো, যেমন আল্লাহু আল্লাহু। আমি পুরো কথাটা লিখলাম না, কারণ আমি অনেক শুনেছি রিচুয়াল কিছু শব্দ যেটা ব্যবহার করলে সেটার অনেক সময় রিচুয়ালের অ্যাক্টিভ হয়ে যায় এবং ওই সব স্থানে জিন চলে আসে। এভাবে উনি একাধিকবার এই শব্দগুলো বলার পর এক সময় মাটিতে পড়ে যান এবং টিনের চালে প্রচন্ড শব্দে কিছু পর পর আবার উনি জেগে ওঠেন, কিন্তু ওনার চেহারাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। ডিফারেন্ট ভয়েসে তখন একটার পর একটা কথা বলতে থাকেন উনি, যেমন তুই কেন এসেছিস, তোর পরিচয় দে, তোর নাম কি। অন্য আরেকটা কণ্ঠ বলতে থাকে সে কিছুই বলবে না। এমন কয়েকবার জিজ্ঞেস করার পরে সে বলতে শুরু করে, আমাদের কাজে শুধু বাধা দেয়, ওর ওপর অনেক দিনের ক্ষোভ আছে আমাদের। শুধু একটা সময়ের অপেক্ষায় ছিলাম যে হাতের কাছে যেদিন পাবো, আর সেদিনই মোক্ষম সময়। কাদার ভেতর তো ঢুকিয়েই ফেলেছিলাম, কিন্তু ওই আব্দুল না আসলে ওকে শেষ করে ফেলতাম। ওকে তো গলা পর্যন্ত ঢুকিয়ে ফেলেছিলাম, তাই কথাও গলায় আটকে গেছে। জবান আর ছাড়ব না, আর তখন কাউকে দোয়া পড়ে ফু দিতে পারবে না, আমাদের জন্য ঝামেলাও হবে না। ফুপু এবার আগের মতো মোটা ভয়েসে বললেন, না গেলে তোকে ভয়ানক শাস্তি দেব। এরপর এভাবে একাধিকবার প্রেসার ক্রিয়েট করার পরে তার কিছু চাহিদা ছিল, সেগুলো ফুপু দিতে রাজি হননি। উনি বললেন, তুই যাবি, শূন্য হাতে কিছুই পাবি না, আর তোর ওপর আমার জিনেরা নজর রাখছে, যদি আর কারো কোনো ক্ষতি করিস তাহলে তোকে সেই দিনই কতল করা হবে। এরপরে সে চলে যায়, আর যাওয়ার সময় বলে যায়, আমি পিশাচ, আমার কাজই হচ্ছে মানুষের ক্ষতি করা। আশ্চর্যজনক ব্যাপার হলো আমার দাদি সেই রাতেই কথা বলা শুরু করেন। এরপর উনি সব ঘটনা খুলে বলেন এবং আব্দুল কাকুকে উনি অনেক ধন্যবাদ দেন। তুমি না থাকলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এরকম আরো অনেক ঘটনা আছে, তবে ঘটনাগুলো অনেক ছোট ছোট, আজ আর লিখলাম না। যদি আপনি ছোট ঘটনা একত্র করে পাঠাতে বলেন, সেগুলো পাঠাতে পারি। আমাদের গ্রামের বাড়িটা আসলে ছোটখাটো একটা জিনের কোকাপ শহর বলতে পারেন। ও আর একটা কথা, দাদি কিন্তু এখন বেঁচে নেই, উনি 2014 সালে মারা গিয়েছেন। লিসেনারগণ, আমার দাদির জন্য দোয়া করবেন। লিখেছেন হুমায়রা কবির এবং তিনি রাব্বির ওয়াইফ, আমরা সবাই জানি। থ্যাংক ইউ ভেরি মাচ এরকম চমৎকার একটা ঘটনা পাঠানোর জন্য। আসলে প্রথম ঘটনা যেটা, সেটা হচ্ছে যে শুনতে একটু অদ্ভুত লাগে যে বেড়ার ফাঁক দিয়ে হাত ঢোকানো, কিন্তু এটা আমি অনেক জায়গায় অনেকভাবে শুনেছি বলেই এই ঘটনাটা, অর্থাৎ প্রথম পার্টটাও আপনাদের সামনে উপস্থাপন করলাম। বাকিটা আপনাদের ওপর। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি ভূত.com এর নিয়মিত শ্রোতা। ভূত FM এও আমি রাব্বি ভাইয়ের সাথে 9 বছর থেকে শুনে আসছি। আমার নাম জাহিদুল হাসান ওয়াসি। আমার ঘটনাটা অনেক ছোট, কিন্তু এই ঘটনা আমার লাইফে প্রথমবার। এর আগে এইসব ভূতের কাহিনী আমি শুধু শুনতাম সবার কাছে, কিন্তু নিজের সাথে ঘটেনি, তাই বিশ্বাসও করতাম না এইসব কিছু। ঘটনাটা ঘটেছিল এই বছর রমজানে। আমি ইতেকাফ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু 10 দিন থাকা হয়ে উঠছে না, তাই 4 দিনের জন্য নফল ইবাদতের নাম লিখাতে 23 রোজায় উঠলাম মসজিদে। আসরের পরে আমি মসজিদে গিয়ে সবার সাথে পরিচিত হলাম। সবাই অনেক খুশি হয় আমার মতো একজনকে পেয়ে, আমিও খুশি। ফ্রেন্ড রাহাত,
আর এলাকার বড় ভাই রাইসান ভাইকে পেয়ে। আমাদের মসজিদে আরো অনেক মানুষ ইতিকাফে আসছেন। সবচেয়ে ভালো কথা ছিল আমাদের খতিব সাহেবও এই মসজিদে 10 দিনের জন্য ইতিকাফে আছেন। ভালোই হলো, অনেক কিছু জানতে পারবো ওনার কাছ থেকে। প্রথম দিন মাগরিবের পর রাহাত, রাইসান ভাইয়া জিন ভূত নিয়ে কথা বলা শুরু করলেন। তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা বললেন, যা আমার মধ্যে একটা ভয়ের অনুভূতি দিচ্ছিল। কিন্তু যখনই রাহাত ভাই বলল তোমার ঘটনা বলো, আমি শুকনো মুখে বলে উঠলাম আমার সাথে কোনো ঘটনা ঘটেনি। আমি তখন অনেক ট্রাই করে দেখি এ সমস্ত অশরীরী জিনিস, কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। মজার ছলে আমি বলেই ফেললাম ভূতরা মনে হয় ওয়াসিকে ভয় পায়। রাইসান ভাইয়া রাহাত আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন না দেখাই ভালো, কিন্তু আমি দেখতে চাই, খুবই ইচ্ছে আমার আমিও রাসেল ভাইয়ের শোটায় গিয়ে ঘটনা বলবো। সেই ছোটবেলা থেকে ভূত এফএম শুনে এসেছি, কখনো নিজের সাথে ঘটেনি। সকালে ফজরের পরে আব্বু এসে দেখা করতে গেলেন। আমি আব্বুকে জানালাম এখানে রুটিন, সকাল 7টায় ইশরাক পড়ে আবার ঘুমাই, 12টায় উঠে জোহরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি, তারপর আসরের পরেও কোরআন পড়ি, না হয় বই পড়ি, মাগরিবের পর হুজুরের সাথে কিছুক্ষণ কথা বলি, তারাবি পড়ার পর খেয়ে এসে হুজুরের সাথে ঈমান আমল নিয়ে কথা হয়, তারপর ইবাদতে রাত যাপন করি, ফজরের পর কিছুক্ষণ গল্প করে ইশরাক পড়ে ঘুম। ঘুমের কথা আসায় আমার আব্বু আমাকে বললেন মিম্বারে না ঘুমাতে। আমি অবাক হলাম, কারণ আমি মিম্বারেই ঘুমানোর প্ল্যান করছি। সকালের রোদ পুরো মসজিদে এসে উঁকি দেয়, কিন্তু মিম্বারের দুপাশে দেয়াল থাকায় রোদ এখানে আসে না। তাই আমি শান্তিতে ঘুমানোর জন্য মিম্বারকেই বেস্ট মনে করেছিলাম। কিন্তু আমি জিজ্ঞেস করলাম কেন মিম্বারে কেন ঘুমাবো না? আমার আব্বু বললেন সকালবেলা নাকি জিন নামাজ পড়ে ওখানে, তাই ওখানে না ঘুমানোই ভালো। রাইসান ভাইয়া রাহাত বললেন তাদের ঘটনা, মিম্বারে ঘুমানোর ফলে তাদের সাথে কি ঘটেছিল, আজব সব কাহিনী। রাহাতকে তুলে 3 কাতার পেছনে ফেলে দিয়েছিল, আর রাইসান ভাইয়ার নখ উঠে গিয়েছিল, তাই তারা এখন 3 কাতার নিচের বিছানা করে। হুজুর মিম্বারের ডান পাশে 2 কাতার নিচে জানালার পাশে ঘুমায়, আর আমরা মিম্বার বরাবর 3 কাতার নিচে ঘুমিয়ে পড়তাম। বেলা 11টার সময় ঘুম ভেঙে যায়। আমি দেখতে পেলাম যে মিম্বারে দাঁড়িয়ে আছে কেউ, আমাকে ডাকছে। চোখ খুলে ভালো মতো দেখলাম বিষয়টা, কেউ নেই। মনের ভুল হয়তো। তারপর 3 দিন আর কোনো কিছু হয়নি আমার সাথে। আমাদের ভালোই কাটছিল এই মসজিদময় জীবন। এখন মনে হচ্ছে ইস, পুরো বছর যদি ইতিকাফ থাকতো তাহলে পুরো জীবনটা এইভাবে কাটিয়ে দিতাম। ঘটনাটি 27 রমজানের দিনে, বেজোর রাত, আবার সবে কদর হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই রাত খুবই গুরুত্বপূর্ণ। আমরা তাই সবাই আজ হুজুরকে রিকোয়েস্ট করলাম কিয়ামুল লাইলের 4 রাকাত হলেও আমাদের পড়াতে। বলে রাখা ভালো, কিয়ামুল লাইল হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই নামাজ যদিও নিজে পড়া ভালো, তবে আমরা চাচ্ছি আজ হুজুরের সাথে জামাত করি। কিয়ামুল লাইল অনেক দীর্ঘ পড়া ভালো, রুকু সিজদা সবকিছু সময় নিয়ে ধীরে ধীরে করা উত্তম। হুজুরও আজ রাজি হলেন, বললেন উনি 4 রাকাত পড়াবেন আর নিজে নিজে 4 রাকাত পড়তে। আমরা রাজি হয়ে গেলাম, 4 রাকাত হুজুর পড়াবে, এতেই আমরা অনেক সন্তুষ্ট। নামাজ শুরু হলো 1:30টায়। হুজুর ইয়াসিন শুরু করলেন। আমি অনেক মনোযোগ দিয়ে হুজুরের কেরাত শুনতে লাগলাম। অনেক মধুর সুরে ইয়াসিন শুনতে ভালো লাগছে। প্রথম রাকাত আমরা সুন্দর করে পড়লাম, দ্বিতীয় রাকাতে এসে শরীর যেন কেমন ভার হয়ে এলো। আমি দাঁড়িয়েছিলাম কোনায়, আমার ডান পাশে রাহাত আর বাম পাশে ফাঁকা, কিন্তু কেন যেন মনে হতে লাগলো আমার বাম পাশেও লোক দাঁড়িয়ে আছে। আমি বিষয়গুলো মাথায় না নিয়ে নামাজে মশগুল হয়ে রইলাম। হুজুর সালাম ফেরানোর পর রাইসান ভাইয়া আমার জায়গা চেঞ্জ করলো। আমি কিছু বুঝলাম না। আমি জিজ্ঞেস করতে উত্তর আসলো, তোমার শরীর ভার হয়ে যায়নি? আমি মাথা নাড়লাম, কিন্তু আমি আমার জায়গা চেঞ্জ করলাম না। আমরা আবার দাঁড়িয়ে গেলাম। এবার সত্যি সত্যি আমার পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম একটা লম্বা মানুষকে, যে ফাতেহা শেষে জোরে জোরে আমিন বলল। আমি তেমন একটা খেয়াল করলাম না। হুজুরের তেলাওয়াতে মন দিলাম। প্রথম রাকাত শেষ করে আমরা যখন সেজদা দিতে যাব, সোজা হয়ে দাঁড়ালাম, তখন আমার কানে হুজুরের আল্লাহু আকবারের সাথে অন্য একটা আল্লাহু আকবার শুনতে পেলাম। আর এরই সাথে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি হচ্ছে অনেক জোরে, বাইরে সাউন্ড প্রচন্ড, এত প্রচন্ড যে বলার মতো নয়। 1 মিনিটের পরই টুংটাং শব্দ, তার সাথে জোরে জোরে চিৎকার চেঁচামেচি। এগুলো প্রচন্ড আওয়াজে হুজুরের তেলাওয়াত শুনতে পারছি না। তারপর
সব নিস্তেজ হয়ে গেল। কোনো সাউন্ড নেই, যেন মনে হচ্ছে সব থমকে গেছে। বাইরে বৃষ্টি কি হচ্ছে নাকি হচ্ছে না তাও বোঝা যাচ্ছে না। শুধু হুজুরের তেলাওয়াত ছাড়া কানে আর কিছুই আসছে না। নামাজ শেষে সবাই সবার দিকে তাকালাম। কি হলো এসব? দেখলাম তখনও বৃষ্টি হচ্ছে। নামাজ শেষে আবার আমরা বৃষ্টির সাউন্ড পেলাম। রায়সান ভাই বলল, 4 তলায় তো কার্পেট বিছানো, এগুলো উঠাতে হবে, এতক্ষণে মনে হয় বৃষ্টিতে সব ভিজে গেছে। আমি বললাম, হ্যাঁ, রাহাত আর আমি তারাবির পর গিয়ে দেখেছিলাম সব বিছানো ছিল, চলেন। রায়সান ভাই 4 তলায় উঠল, পিছন পিছন আমি, রাহাত, তৌহিদ উঠলাম। রায়সান ভাই লাইট জ্বালাতেই যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। 2টা বিড়াল, অনেক কালো, 3 তলার লাইটের হালকা আলোয় এদের দেখলাম না। হঠাৎ করে কিভাবে এলো? একটা ওপরে আর একটা নিচে নেমে গিয়েছে। পুরো সব কার্পেট যেন মুড়িয়ে রাখা। এত তাড়াতাড়ি এত বড় মসজিদে প্রতিটি কাতারে কে কার্পেট মুড়িয়ে রাখবে? রায়সান ভাইকে আমি বললাম। তারাবির পরের ঘটনাটি আমি আর রাহাত শুনে চেঁচামেচি দেখে 4 তলায় উঠলাম কি হচ্ছে দেখার জন্য। তখন আমি দেখলাম সাদা জুব্বা পরা 2-3 জন লোক নামাজ পড়ছে, আর 4 তলায় থাকা সিলিং ফ্যান কেবল ঘুরছে। আমি অবাক হয়ে রাহাতকে বললাম, কিন্তু রাহাত ফ্যানের কথাই বলল, হয়তো বাতাসে। আমি অবাক, রাহাত কি তাহলে এই মানুষগুলোকে দেখেনি? আমি তাড়াতাড়ি নিচে নেমে এসে পড়লাম। রায়সান ভাই আমাদের বললেন, হয়তো মুয়াজ্জিন করেছে। আমি অবাক হলাম, মুয়াজ্জিন নিচতলা থেকে 4 তলায় আসবে? একা মানুষ এতগুলো চাদর কিভাবে মুড়িয়ে রাখবেন এত কম সময়ে? আমি তো 3 তলায় ছিলাম, মুয়াজ্জিন সাহেব শব্দ পেতাম না। ফজরের পর মুয়াজ্জিনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন উনি কিছুই করেননি, আমরা করে ফেলবো এই ভেবে উনি নাকি আর ওঠেননি। আমি, রাহাত আর রাহাত আমার দিকে তাকিয়ে আছে। সকালে হুজুরের কাছে সবকিছু বলতেই উনি বললেন, মসজিদে জিন নামাজ পড়তে আসে, ওরা কারো ক্ষতি করে না, বরং ক্ষতি হতে দেখলে সাহায্য করে। যেমন কালকে যদি ওরা বিড়াল না হতো তাহলে তোমরা হয়তো ওদের ভয় পেতে, তাই ওরা কালো বিড়াল হয়ে চলে গিয়েছে। আর দেখো কার্পেটগুলো ভিজে যাচ্ছে দেখে সাহায্য করেছে। আর জিনটাও নামাজ পড়ছিল কালকে আমাদের সাথে। মাগরিবের পর আমি বের হয়ে গেলাম মসজিদ থেকে। 4 দিন হয়ে গিয়েছিল, বাড়িতে যাব। বের হওয়ার আগে রাহাত আমাকে বলল, আসার সময় কি বলেছিলে? তোমার অনেক ইচ্ছে, তুমি দেখবে আল্লাহ কবুল করে নিয়েছে এবং তোমাকে জিন দেখিয়েছে। এবার তো বিশ্বাস করো এসব আসলে আছে। আমি মুচকি হেসে বের হয়ে গেলাম মসজিদ থেকে। ভালো লাগলে সিলেক্ট করবেন ভাই আমার লাইফে ঘটে যাওয়া ছোট কাহিনী। আর রাহাত, রায়সান ভাইয়ার কাহিনীগুলো ইনশাল্লাহ সময় করে ইমেল করব। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানজিদ শেখ। আমি আমার ঠিকানা গোপন রাখতে চাই। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। তারপরে তিনি লিখছেন তার দেশের বাড়ি এবং অ্যাড্রেস যেহেতু গোপন রাখতে চান আমি পড়লাম না। তারপরে তিনি বলছেন, আমি পেশায় একজন রাজমিস্ত্রি। আজ আমি আপনাদের সাথে সেই ঘটনাটি শেয়ার করব যা আমার দাদার কাছ থেকে শুনেছি। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা সৈনিক। তার জন্ম 1959 সালে এবং তার মৃত্যু হয় 2012 সালের 11 ফেব্রুয়ারি। তিনি তার মৃত্যুর আগে প্রায় আমাদের একটি ভয়াবহ গল্প শোনাতেন। গল্প বললে হয়তো ভুল হবে, এটি তার সাথে ঘটে যাওয়া রোমহর্ষক একটি ঘটনা। আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। আমি মোহাম্মদ হামিদ শেখ। ছোটবেলা থেকেই খুবই দুষ্ট এবং ডানপিটে স্বভাবের। ভয়, ডর, ভূত প্রেত এসব কিছুই আমার ভেতরে ছিল না। বলতে পারো আমি আমার গ্রামের সবচেয়ে সাহসী ছেলেদের ভেতর একজন। তাই গ্রামের বেশিরভাগ ছেলেদের সাথে ঘুরতে যেতাম বিভিন্ন জায়গায়। যেমন একবার ঘুরতে গিয়েছিলাম আমাদের গ্রামের কাছের একটি শ্মশানে, যদিও এখন আর শ্মশানটির কোনো অস্তিত্ব নেই। আগে থেকে এই শ্মশানটির একটা বদনাম ছিল যে ওখানে অমাবস্যা রাতে কোনো অবিবাহিত ছেলে গেলে সে আর ফেরত আসতো না। তাই আমার কিছু বন্ধু আমাকে বলল, তুই যদি ওই শ্মশানে অমাবস্যা রাতে যাস এবং একটা ঘন্টা থাকতে পারিস তাহলে তোকে 1 হাঁড়ি মিষ্টি খাওয়াবো। আমার দাদা ছিলেন খুবই মিষ্টি পছন্দকারী একজন ব্যক্তি, তাই সে আর দ্বিমত করল না। যথারীতি 3 দিন পরেই অমাবস্যার রাত। তাই আমার দাদা সন্ধ্যার পর 1 আটি বিড়ি আর একটি ম্যাচ কাঠি ও একটি হ্যারিকেন নিয়ে চলে গেল সেই শ্মশানে। দাদা সাহসী হওয়ার দরুন তার গায়ে কোনো ভয় ডরের বালাই ছিল না। শ্মশানটি ছিল আমার বাড়ি থেকে প্রায় 7 কিলো দূরে।
তাই আমার সেখানে যেতে একটু রাত হয়ে যায়। যাওয়ার পথে আমি আমার বন্ধু আনোয়ার মিয়া, সালাউদ্দিন এবং খবির মিয়াকে বলে যাই আমি সেখানে যাচ্ছি। যথারীতি সালাউদ্দিন এবং খবির মিয়া আমাকে বলে, আমরা ঠিক 1 ঘন্টা পর তোর ওখানে যাব। এই বলে ওরা চলে যায় এবং আমি আমার মনের সুখে গান গাইতে গাইতে সেখানে চলে যাই। শ্মশানে যাওয়ার সময় তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু শ্মশানে ঢোকার আগ মুহূর্তে মনে হলো শ্মশানটা কেমন যেন অদ্ভুত লাগছে আজ। যাক, তারপর শ্মশানের ভেতরে আমি ঢুকে পড়ে অমাবস্যার রাত, তারপরেও হ্যারিকেনের নিভো নিভো আলোতে যতটুকু দেখা যায় ততটুকুই ঘুরে ঘুরে দেখতে লাগলাম। তখনকার আমলে ঘড়ির চলটা অতটা ছিল না, ঠিকমতো মালুম করতে পারছিলাম না সময়টা যে কত রাত হয়েছে। তারপরে মনে হচ্ছিল রাত বেশ ভালোই হয়েছে। মনে মনে ভাবছিলাম 1 হাঁড়ি মিষ্টি কতদিন খাইনি, আজ খাবো। এইসব ভাবতে ভাবতেই আমার পেছন থেকে মনে হলো কিছু একটা উড়ে গেল। ঘুরে তাকিয়ে দেখি কিছু নেই, কিন্তু সামনে একটু দূরেই মনে হলো গাছের আড়াল থেকে কেউ একজন আমাকে উকি মেরে দেখার চেষ্টা করছে। আমি ভাবলাম নিশ্চয়ই সালাউদ্দিন, খবির মিয়া ওরা চলে এসেছে এবং আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি সেদিকে এগিয়ে গেলাম এবং দেখার চেষ্টা করলাম সেখানে কেউ আছে কিনা। আশেপাশে যদিও কোনো গাছপালা ছিল না, শুধু ওই গাছটি ছিল। গাছটি ছিল গোল পাতার বড় একটি গাছ, কিন্তু আমি সেখানে কাউকেই দেখিনি। আশেপাশে মাথা ঘুরিয়ে দেখলাম কেউ নেই। এইভাবে ভাবতে ভাবতে একটা বিড়ি ধরাবো এমন সময় শ্মশানের পূর্ব পাশের পুকুর থেকে মনে হলো কেউ লাফালাফি করছে। সেই দিকে আমি কান পাতলাম এবং চলে গেলাম যে কে ওখানে। শ্মশানে গোসল করতে এসেছে কিনা বুঝলাম না, তারপরেও গেলাম দেখার জন্য, কিন্তু কাউকে দেখতে পেলাম না। হঠাৎ করে আমার পিঠ দিয়ে ঠান্ডা শীতল একটা ঢেউ পা থেকে মাথা পর্যন্ত চলে গেল। কারণ শীতে যেমন বৃদ্ধদের ঠান্ডায় দাঁত কপাটি লেগে যায় কটকট করে, তেমনি একটা শব্দ আমার কানে এসে লাগে। আমার মনে হচ্ছিল আমার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে, আমি ঘুরলেই তাকে দেখতে পাবো। ঘুরতেই দেখি আমার হ্যারিকেনের আলোতে যতটুকু আলোকিত করেছে সেই আলোর ভেতরে একটা অদ্ভুত ছায়াকৃতির কিছু, মানুষ না অন্য কিছু, যা হ্যারিকেনের অল্প আলোতেও বসে যাচ্ছিল। তাই আমি হ্যারিকেনের আলো বাড়িয়ে দিই যাতে করে আলোতে সেটাকে ভালো করে বোঝা যায়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছিল, হ্যারিকেনের আলো যতটা বাড়ছিল ওই জিনিসটা ততটাই পিছিয়ে যাচ্ছিল। তখন আমার মনের ভেতর ভয়ের সংশয় হয়। কথিত থাকা সব কথাগুলো আমার মনের ভেতর সূঁচের মতন গাঁথতে থাকে। আমি দিক বিদিক না পেয়ে যেদিকে ইচ্ছে সেদিকে হাঁটা দেই শ্মশান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। পথিমধ্যে আমার পা কিছুতে আটকে যায় আর আমি মুখ থুবড়ে পড়ি, আর আমার হ্যারিকেনটা আমার হাত থেকে দূরে ছিটকে যায় এবং হ্যারিকেনের কাঁচ ভেঙে তেল টেল সবকিছু চুইয়ে পড়ে। সেখানে আগুন ধরে যায়। দেখতে দেখতে খুব তাড়াতাড়ি আগুন ধরে যায়। আমি কি করব না করব বুঝতে পারছি না। ভাবতে ভাবতে আরো একটা বিড়ি ধরাই। বিড়ি ধরানোর সাথে সাথে মনে হলো আমাকে পেছন থেকে কেউ খুব জোরে একটা আঘাত করলো। আঘাতটা এমনই ছিল যে আমার আর কিছু মনে নেই। যখন চোখ খুলি তখন দেখতে পাই আমি আমার বাড়িতে। ঘটনা শুরু এখান থেকেই। পরে আমার দাদা জানতে পারে সালাউদ্দিন মিয়া এবং খবির মিয়া 1 ঘন্টা পর যখন দাদার কাছে যায় তখন দেখে দাদা শ্মশানের গেটের বাইরে পড়ে আছে। জ্ঞান ফিরতে সালাউদ্দিন মিয়া বলে হামিদ মিয়া শ্মশানে যাওয়ার আগে অজ্ঞান হয়ে পড়ে গেছে। দাদার কাছে এই কথাটা লজ্জাজনক লাগে, তার জন্য সে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে। এরপর থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা। দাদা বলেন, আমি পরে সুস্থ হই তখন মায়ের কাছ থেকে সবই শোনা। এই যেমন প্রায় রাতেই আমি কারো সাথে একা একা কথা বলতে আসতাম, এমনকি গালাগালিও করতাম। একদিন মা রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে অজু করার জন্য, তখন সে দেখতে পায় আমি নাকি পা দিয়ে কল চাপছি এবং মুখ দিয়ে সেই কলের পানি খাচ্ছি। একটা সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ অসম্ভব সেটি। তারপর আরেক দিন অন্য একটা বাড়িতে বেশ কয়েকটা গরু ছিল। আমার বাবা গরুর শব্দ পেয়ে ওঠে এবং গোয়াল ঘরে গিয়ে দেখে আমি গরুর সাথে কুস্তাকুস্তি করছি এবং গরুকে কামড়াচ্ছি যেন আমি সেটাকে খাওয়ার জন্য পাগল হয়ে গেছি। বাবা এই দৃশ্য দেখে যখনই আমাকে ধরতে যায় তখনই আমি আমার বাবাকে খুব জোরে বুকে একটা কামড় বসিয়ে দেই এবং কামড়ের চাপ এতটাই ছিল যে বাবার বুক থেকে কিছুটা মাংস আমার মুখে চলে আসে। এদিকে আমার চাচাচিরা ঘর থেকে বের হয়। তারা বের হয়ে এই কাণ্ড দেখে আমাকে সাথে সাথে একটা গাছের সাথে বেঁধে ফেলে। পরে ওই রাতে একজন ওঝাকে ডাকা হয়। কিছুক্ষণ পরে ওঝা আমাদের বাড়িতে আসে।
এবং সে আমাকে দেখেই দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এর পাশাপাশি পাশের এক মসজিদ থেকে একজন ইমাম এবং একজন খাদেমকে আনা হয়। তারাও আমাকে দেখে বাড়িতে ঢোকার আগেই বের হয়ে চলে যায়। যেতে যেতে তারা বলে, আমরা এর কোনো চিকিৎসা করতে পারবো না। ফজরের আজানের পরে আমি অচেতন হয়ে যাই। পরদিন সকালবেলা আমার চাচা সেই ওঝা এবং হুজুরের বাড়ি যায় এবং সে জানতে চায় যে কি হয়েছে, আপনারা কি দেখেছেন, কেনই বা ওভাবে চলে আসলেন। তারা বলে যে আমরা যা দেখেছি তা আপনি শুনতে চাইবেন না। চাচা বেশ জোরাজুরির পরে জানতে পারে যে তারা বাড়িতে ঢোকার সাথে সাথেই আমাকে যে গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল সেই গাছে তারা আমাকে দেখতে পায় নাই। তারা নাকি দেখেছিল বিশাল বড় এক ধরনের কিছু একটাকে বেঁধে রাখা হয়েছে গাছের সাথে, এবং তারা এও বলেছিল যে তোমার ভাতিজার কোনো চিকিৎসা করতে পারবো না। এরপর চাচা বাড়ি চলে আসে। সে এসে দেখতে পায় আমার বাবা বাসায় নেই। আমার মা এবং চাচি দুজনেই অজ্ঞান হয়ে পড়ে আছে এবং গরুর ঘর থেকে কিছু শব্দ আসছে। ওই দিকে যায় এবং দেখে আমি আস্ত একটা গরুকে মেরে ফেলেছি এবং তার গা থেকে গোশত কামড়ে খাচ্ছি। আমার মুখ রক্তে লাল হয়ে গেছে। এই দেখে সে তাড়াতাড়ি ঘর থেকে শিকল আনে এবং আশেপাশের লোকজনকে ডাক দেয় এবং আমাকে শিকল দিয়ে বেঁধে ফেলে। এভাবেই কাটতে থাকে কিছুদিন। গ্রামের লোক আমাকে সম্পূর্ণ পাগল আখ্যা দিয়েছিল। এমনি একদিন নারায়ণগঞ্জের একজন স্বনামধন্য কবিরাজের সন্ধান পায় আমার বাবা এবং তাকে আমার চাচাকে আনতে পাঠায়। সে এসে আমাকে দেখে এবং বলে, রোগী এখন আমার দ্বারা চিকিৎসা করা সম্ভব নয়, আমি চলে যাচ্ছি, আমি আমার ওস্তাদ সহ 9 দিন পরে আসব। এই বলে সে চলে যায়। এইভাবে কাটতে থাকে একের পর এক অসহনীয় দিন। এরই মধ্যে একটি রাতে টিনের চালে ধূপ ধাপ আওয়াজ, বাড়ির সবার ঘুম ভেঙে যায়। আর বাইরে থেকে কেউ মেয়েলি কণ্ঠে বলছে, ওকে ছেড়ে দে, ওকে আমাদের কাছে আসতে দে, নয়তো সবার ক্ষতি হবে। এই শুনে আমার মা এবং বাবা আয়াতুল কুরসি এবং যত সূরা জানে পড়তে শুরু করে। এভাবে কেটে যায় দিন রাত। পরদিন রাতে শুরু হয় আরেকটা ঘটনা। হঠাৎ গভীর রাতে আবারও সেই চালের উপরে ধূপধাপ শব্দ এবং মা শুনতে পায় যে টিনের উপরে কেউ আঁচড় কাটছে, এরকম একটা শব্দ, আর ভয়ানক গড়গড় একটা শব্দ তো লেগেই আছে। এভাবে কাটে কবিরাজের দেয়া 9 দিন। বার ছিল শুক্রবার এবং অমাবস্যার রাত। কবিরাজ এসে তার ওস্তাদ ও আরো 5 জন সাগরেদ সহ আমাদের বাড়িতে পৌঁছায় এবং বাবা কিছু জিনিস আনতে দেয়, যেমন কিছু কাফনের কাপড়, একটা লাল খাসি এবং আরো কিছু, এবং শ্মশানের কিছুটা মাটি। এবং সন্ধ্যার পর শুরু করে ওদের রিচুয়াল। রিচুয়ালটা ছিল এমন যে প্রথমে উঠোনে বড় করে একটা বৃত্ত আঁকা হবে, সেই বৃত্তের ভেতরে আরো 4টি বৃত্ত আঁকা হবে এবং বৃত্তের মাঝে আমাকে নিয়ে তারা বসাবে। প্ল্যান অনুযায়ী কাজ হয়। প্রথম বৃত্তে কবিরাজ ও কবিরাজের ওস্তাদ সহ আরো বাদবাকিরা বসে। আমাকে যে বৃত্তে বসানো হয় তার পরের বৃত্তটিতে ছাগলটিকে রাখা হয়, তারপরের বৃত্তটিতে কাফনের কাপড়কে রাখা হয় এবং কবিরাজ তার সূরা পড়ে ফু দিতে থাকে। এক পর্যায়ে অমানবিক চিৎকার শুরু হয় আমার। এই পর্যায়ে কবিরাজ বুঝতে পারেন যে সেই অশরীরটি হাজির হয়েছে। তখন তিনি তাকে জিজ্ঞাসা করেন, তুই কেন একে আসর করেছিস? তখন সে কবিরাজকে উত্তর দেয়, আমার কোনো উদ্দেশ্যই ছিল না। ও শ্মশানে গিয়ে আমার স্থানে পা দিয়েছে এবং আমার স্থানকে নষ্ট করেছে। আমি ওর শরীরে আমার ঘর বানিয়ে নিয়েছি। তুই চাইলে ওকে আমার থেকে আলাদা করতে পারবি না। তুই যদি চাস ওর থেকে আমাকে আলাদা করতে, তাহলে ওকে আমি মেরে এই স্থান পরিত্যাগ করব, তার আগে তুই পারবি না। তারপর হঠাৎ কোথা থেকে যেন এক ঝাপটা বাতাস এসে কবিরাজকে উড়িয়ে দেয় এবং অনেকটা দূরে ছিটকে নিয়ে ফেলে। তখন কবিরাজ ওস্তাদ কিছুটা সূরা পড়ে ছাগলের গায়ে ফু দেয় এবং আমার অমানবিক চিৎকার শুরু হয়। চিৎকারের এক পর্যায়ে কবিরাজ হাত থেকে একটা তসবি আমার দিকে ছুঁড়ে দেয় এবং কিছুটা পানি দেয়। এরপর আমি আস্তে আস্তে নিশ্চুপ হয়ে যাই, মাটিতে শুয়ে পড়ি। তখন কবিরাজ আমার বাবাকে তাড়াতাড়ি কাফনের কাপড় এবং ছাগলটি সম্পূর্ণরূপে ঢেকে ফেলতে বলে। অবাক করা বিষয়, যখন বাবা কাফনের কাপড় দিয়ে ছাগলটিকে ঢাকছিল তখন ছাগলটি এক চুলও নড়েনি। এরপর কবিরাজ বাবাকে বলে এই ছাগলটিকে নিয়ে তাড়াতাড়ি শ্মশানে চলে যেতে, কিন্তু খবরদার কেউ ভুলেও পেছনে তাকাবে না, কেউ যদি ডাক দেয় তাহলেও না, ভয়ঙ্কর জিনিস দেখলেও না, ভুলেও না। আল্লাহকে স্মরণ করতে করতে সেখানে চলে যাও। এরপর কবিরাজ এবং বাবা আমার চাচা এবং আরেক চাচাকে কিছু পানি পড়া দেন, তাদের গায়ে ছিটিয়ে দেন এবং তাদেরকে চলে যেতে বলেন। কবিরাজের বলা নিয়ম অনুযায়ী বাবা, চাচা এবং আমার আরেক চাচা ছাগলটিকে নিয়ে শ্মশানের মাঝ বরাবর রেখে যখন ফেরত আসছিল তখন পেছন থেকে অনেক কিছু শুনতে পেয়েছিল। অনেক পৈশাচিক আর্তনাদ, মনে হচ্ছিল ঝড়, যুদ্ধ, শোরগোল সবকিছু একসাথে চলছে। তারপরেও তারা পেছনে তাকায়নি এবং বাড়ি ফিরে আসে। এবং তারা বাড়িতে ফিরে আসলে তাদেরকে বড়ই পাতা দিয়ে গরম পানি সহকারে গোসল করানো হয়। আরো বলে যে তোমার ছেলেকে টানা 14 দিন নজরে রাখবে, কোনো ধরনের মাংস জাতীয় খাবার খেতে দেবে না। টানা 14 দিন এই নিয়ম তোমাদের মানতে হবে, আর যদি না মানো তাহলে তোমাদের খুব
বড় ক্ষতি হয়ে যাবে। এই বলে কবিরাজ চলে যায়। কবিরাজ যাওয়ার সময় আমাকে একটা তাবিজ এবং বাড়ি বন্ধ করে দিয়ে যায়। এই ছিল দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা, ভয়ানক ঘটনা। আশা করছি সিলেক্টেড হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি আপনার এই ঘটনাটা লিসেনারদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। Bhoot.com with Russell. হ্যালো অ্যান্ড ওয়েলকাম আপনাদের সবাইকে সানডে স্পেশাল এপিসোডে আমি স্বাগত জানাচ্ছি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আজকেও একটা ইমেল নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। চলে যাব আমাদের আজকের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আমি মোহাম্মদ তানজিদ শেখ। আমি আমার ঠিকানা গোপন রাখতে চাই। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। তারপরে তিনি লিখছেন তার দেশের বাড়ি এবং অ্যাড্রেস যেহেতু গোপন রাখতে চান আমি পড়লাম না। তারপরে তিনি বলছেন, আমি পেশায় একজন রাজমিস্ত্রি। আজ আমি আপনাদের সাথে সেই ঘটনাটি শেয়ার করব যা আমার দাদার কাছ থেকে শুনেছি। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা সৈনিক। তার জন্ম 1959 সালে এবং তার মৃত্যু হয় 2012 সালের 11 ফেব্রুয়ারি। তিনি তার মৃত্যুর আগে প্রায় আমাদের একটি ভয়াবহ গল্প শোনাতেন। গল্প বললে হয়তো ভুল হবে, এটি তার সাথে ঘটে যাওয়া রোমহর্ষক একটি ঘটনা। আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। আমি মোহাম্মদ হামিদ শেখ। ছোটবেলা থেকেই খুবই দুষ্ট এবং ডানপিটে স্বভাবের। ভয়, ডর, ভূতপ্রেত এইসব কিছুই আমার ভেতরে ছিল না। বলতে পারো আমি আমার গ্রামের সবচেয়ে সাহসী ছেলেদের ভেতর একজন। তাই গ্রামের বেশিরভাগ ছেলেদের সাথে ঘুরতে যেতাম বিভিন্ন জায়গায়। যেমন একবার ঘুরতে গিয়েছিলাম আমাদের গ্রামের কাছের একটি শ্মশানে। যদিও এখন আর শ্মশানটির কোনো অস্তিত্ব নেই। আগে থেকে এই শ্মশানটির একটা বদনাম ছিল যে ওখানে অমাবস্যার রাতে কোনো অবিবাহিত ছেলে গেলে সে আর ফেরত আসতো না। তাই আমার কিছু বন্ধু আমাকে বলল, তুই যদি ওই শ্মশানে অমাবস্যার রাতে যাস এবং একটা ঘন্টা থাকতে পারিস তাহলে তোকে 1 হাঁড়ি মিষ্টি খাওয়াবো। আমার দাদা ছিলেন খুবই মিষ্টি পছন্দকারী একজন ব্যক্তি। তাই সে আর দ্বিমত করল না। যথারীতি 3 দিন পরেই অমাবস্যার রাত। তাই আমার দাদা সন্ধ্যার পর 1 আটি বিড়ি আর একটি ম্যাচ কাঠি ও একটি হ্যারিকেন নিয়ে চলে গেল সেই শ্মশানে। দাদা সাহসী হওয়ার দরুন তার গায়ে কোনো ভয় ডরের বালাই ছিল না। শ্মশানটি ছিল আমার বাড়ি থেকে প্রায় 7 কিলো দূরে। তাই আমার সেখানে যেতে একটু রাত হয়ে যায়। যাওয়ার পথে আমি আমার বন্ধু আনোয়ার মিয়া, সালাউদ্দিন এবং খবির মিয়াকে বলে যাই আমি সেখানে যাচ্ছি। যথারীতি সালাউদ্দিন এবং খবির মিয়া আমাকে বলে, আমরা ঠিক 1 ঘন্টা পর তোর ওখানে যাব। এই বলে ওরা চলে যায় এবং আমি আমার মনের সুখে গান গাইতে গাইতে সেখানে চলে যাই। শ্মশানে যাওয়ার সময় তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু শ্মশানে ঢোকার আগ মুহূর্তে মনে হলো শ্মশানটা কেমন যেন অদ্ভুত লাগছে আজ। যাক, তারপর শ্মশানের ভিতরে আমি ঢুকে পড়ে অমাবস্যার রাত, তারপরেও হ্যারিকেনের নিভো নিভো আলোতে যতটুকু দেখা যায় ততটুকুই ঘুরে ঘুরে দেখতে লাগলাম। তখনকার আমলে ঘড়ির চলটা অতটা ছিল না। ঠিকমতো মালুম করতে পারছিলাম না সময়টা যে কত রাত হয়েছে। তারপরে মনে হচ্ছিল রাত বেশ ভালোই হয়েছে। মনে মনে ভাবছিলাম 1 হাঁড়ি মিষ্টি কতদিন খাইনি, আজ খাবো। এইসব ভাবতে ভাবতেই আমার পেছন থেকে মনে হলো কিছু একটা উড়ে গেল। ঘুরে তাকিয়ে দেখি কিছু নেই, কিন্তু সামনে একটু দূরেই মনে হলো গাছের আড়াল থেকে কেউ একজন আমাকে উকি মেরে দেখার চেষ্টা করছে। আমি ভাবলাম নিশ্চয়ই সালাউদ্দিন, খবির মিয়া ওরা চলে এসেছে এবং আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি সেদিকে এগিয়ে গেলাম এবং দেখার চেষ্টা করলাম সেখানে কেউ আছে কিনা। আশেপাশে যদিও কোনো গাছপালা ছিল না, শুধু ওই গাছটি ছিল। গাছটি ছিল গোল পাতার বড় একটি গাছ, কিন্তু আমি সেখানে কাউকেই দেখিনি। আশেপাশে মাথা ঘুরিয়ে দেখলাম কেউ নেই। এইভাবে ভাবতে ভাবতে একটা বিড়ি ধরাবো এমন সময় শ্মশানের পূর্ব পাশের পুকুর থেকে মনে হলো কেউ লাফালাফি করছে। সেই দিকে আমি কান পাতলাম এবং চলে গেলাম যে কে ওখানে। শ্মশানে গোসল করতে এসেছে কিনা বুঝলাম না, তারপরেও গেলাম দেখার জন্য, কিন্তু কাউকে দেখতে পেলাম না। হঠাৎ করে আমার পিঠ দিয়ে ঠান্ডা শীতল একটা ঢেউ পা থেকে মাথা পর্যন্ত চলে গেল। কারণ শীতে যেমন বৃদ্ধদের ঠান্ডায় দাঁত কপাটে লেগে যায়, কটকট করে, তেমনি একটা শব্দ আমার কানে এসে লাগে। আমার মনে হচ্ছিল আমার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে, আমি ঘুরলেই তাকে দেখতে পাবো। ঘুরতেই দেখি আমার হ্যারিকেনের আলোতে যতটুকু আলোকিত করেছে সেই আলোর ভেতরে একটা অদ্ভুত ছায়াকৃতির কিছু
মানুষ না, অন্য কিছু, যে হ্যারিকেনের অল্প আলোতেও বোঝা যাচ্ছিল। তাই আমি হ্যারিকেনের আলো বাড়িয়ে দিই যাতে করে আলোতে সেটাকে ভালো করে বোঝা যায়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছিল, হ্যারিকেনের আলো যতটা বাড়ছিল ওই জিনিসটা ততটাই পিছিয়ে যাচ্ছিল। তখন আমার মনের ভেতর ভয়ের সংশয় হয়। কথিত থাকা সব কথাগুলো আমার মনের ভেতর সূঁচের মতন গাঁথতে থাকে। আমি দিক বিদিক না পেয়ে যেদিকে ইচ্ছে সেদিকে হাঁটা দেই শ্মশান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। প্রতিমধ্যে আমার পা কিছুতে আটকে যায় আর আমি মুখ থুবড়ে পড়ি, আর আমার হ্যারিকেনটা আমার হাত থেকে দূরে ছিটকে যায় এবং হ্যারিকেনের কাঁচ ভেঙে তেল টেল সবকিছু চুঁইয়ে পড়ে। সেখানে আগুন ধরে যায়। দেখতে দেখতে খুব তাড়াতাড়ি আগুন ধরে যায়। আমি কি করব না করব বুঝতে পারছি না। ভাবতে ভাবতে আরো একটা বিড়ি ধরাই। বিড়ি ধরানোর সাথে সাথে মনে হলো আমাকে পেছন থেকে কেউ খুব জোরে একটা আঘাত করলো। আঘাতটা এমনই ছিল যে আমার আর কিছু মনে নেই। যখন চোখ খুলি তখন দেখতে পাই আমি আমার বাড়িতে। ঘটনা শুরু এখান থেকেই। পরে আমার দাদা জানতে পারে সালাউদ্দিন মিয়া এবং খবির মিয়া 1 ঘন্টা পর যখন দাদার কাছে যায় তখন দেখে দাদা শ্মশানের গেটের বাইরে পড়ে আছে। জ্ঞান ফিরতে সালাউদ্দিন মিয়া বলে হামিদ মিয়া শ্মশানে যাওয়ার আগে অজ্ঞান হয়ে পড়ে গেছে। দাদার কাছে এই কথাটা লজ্জাজনক লাগে, তার জন্য সে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে। এরপর থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা। দাদা বলেন, আমি পরে সুস্থ হই তখন মায়ের কাছ থেকে সবই শোনা। এই যেমন প্রায় রাতেই আমি কারো সাথে একা একা কথা বলতে আসতাম, এমনকি গালাগালিও করতাম। একদিন মা রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে অজু করার জন্য, তখন সে দেখতে পায় আমি নাকি পা দিয়ে কল চাপছি এবং মুখ দিয়ে সেই কলের পানি খাচ্ছি। একটা সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ অসম্ভব সেটি। তারপর আরেক দিন অন্য একটা বাড়িতে বেশ কয়েকটা গরু ছিল। আমার বাবা গরুর শব্দ পেয়ে ওঠে এবং গোয়াল ঘরে গিয়ে দেখে আমি গরুর সাথে কুস্তাকুস্তি করছি এবং গরুকে কামড়াচ্ছি যেন আমি সেটাকে খাওয়ার জন্য পাগল হয়ে গেছি। বাবা এই দৃশ্য দেখে যখনই আমাকে ধরতে যায় তখনই আমি আমার বাবাকে খুব জোরে বুকে একটা কামড় বসিয়ে দেই এবং কামড়ের চাপ এতটাই ছিল যে বাবার বুক থেকে কিছুটা মাংস আমার মুখে চলে আসে। এদিকে আমার চাচাচিরা ঘর থেকে বের হয়। তারা বের হয়ে এই কাণ্ড দেখে আমাকে সাথে সাথে একটা গাছের সাথে বেঁধে ফেলে। পরে ওই রাতে একজন ওঝাকে ডাকা হয়। কিছুক্ষণ পরে ওঝা আমাদের বাড়িতে আসে এবং সে আমাকে দেখেই দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এর পাশাপাশি পাশের এক মসজিদ থেকে একজন ইমাম এবং একজন খাদেমকে আনা হয়। তারাও আমাকে দেখে বাড়িতে ঢোকার আগেই বের হয়ে চলে যায়। যেতে যেতে তারা বলে, আমরা এর কোনো চিকিৎসা করতে পারবো না। ফজরের আজানের পরে আমি অচেতন হয়ে যাই। পরদিন সকালবেলা আমার চাচা সেই ওঝা এবং হুজুরের বাড়ি যায় এবং সে জানতে চায় যে কি হয়েছে, আপনারা কি দেখেছেন, কেনই বা ভাবে চলে আসলেন। তারা বলে যে আমরা যা দেখেছি তা আপনি শুনতে চাইবেন না। চাচা বেশ জোরাজুরির পরে জানতে পারে যে তারা বাড়িতে ঢোকার সাথে সাথেই আমাকে যে গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল সেই গাছে তারা আমাকে দেখতে পায় নাই। তারা নাকি দেখেছিল বিশাল বড় এক ধরনের কিছু একটাকে বেঁধে রাখা হয়েছে গাছের সাথে এবং তারা এও বলেছিল যে তোমার ভাতিজার কোনো চিকিৎসা করতে পারবো না। এরপর চাচা বাড়ি চলে আসে। সে এসে দেখতে পায় আমার বাবা বাসায় নেই। আমার মা এবং চাচি দুজনেই অজ্ঞান হয়ে পড়ে আছে এবং গরুর ঘর থেকে কিছু শব্দ আসছে। ওই দিকে যায় এবং দেখে আমি আস্ত একটা গরুকে মেরে ফেলেছি এবং তার গা থেকে গোশত কামড়ে খাচ্ছি। আমার মুখ রক্তে লাল হয়ে গেছে। এই দেখে সে তাড়াতাড়ি ঘর থেকে শিকল আনে এবং আশেপাশের লোকজনকে ডাক দেয় এবং আমাকে শিকল দিয়ে বেঁধে ফেলে। এইভাবেই কাটতে থাকে কিছুদিন। গ্রামের লোক আমাকে সম্পূর্ণ পাগল আখ্যা দিয়েছিল। এমনি একদিন নারায়ণগঞ্জের একজন স্বনামধন্য কবিরাজের সন্ধান পায় আমার বাবা এবং তাকে আমার চাচাকে আনতে পাঠায়। সে এসে আমাকে দেখে এবং বলে, রোগী এখন আমার দ্বারা চিকিৎসা করা সম্ভব নয়, আমি চলে যাচ্ছি, আমি আমার ওস্তাদ সহ 9 দিন পরে আসবো। এই বলে সে চলে যায়। এইভাবেই কাটতে থাকে একের পর এক অসহনীয় দিন। এরই মধ্যে একটি রাতে টিনের চালে ধূপ ধাপ আওয়াজ, বাড়ির সবার ঘুম ভেঙে যায় আর বাইরে থেকে কেউ মেয়েলি কণ্ঠে বলছে, ওকে ছেড়ে দে, ওকে আমাদের কাছে আসতে দে, নয়তো সবার ক্ষতি হবে। এই শুনে আমার মা এবং বাবা আয়াতুল কুরসি এবং যত সূরা জানে পড়তে শুরু করে। এভাবে কেটে যায় দিন রাত। পরদিন রাতে শুরু হয় আরেকটা ঘটনা। হঠাৎ গভীর রাতে আবারও সেই চালের উপরে ধূপধাপ শব্দ এবং মা শুনতে পাই টিনের উপরে কেউ আঁচড় কাটছে এরকম একটা শব্দ আর ভয়ানক গড়গড় একটা শব্দ তো লেগেই আছে। এভাবে কাটে কবিরাজের দেয়া 9 দিন। বার ছিল শুক্রবার এবং অমাবস্যার রাত। কবিরাজ এসে তার ওস্তাদ ও আরো 5 জন সাগরেদ সহ আমাদের বাড়িতে পৌঁছায় এবং বাবা কিছু জিনিস আনতে দেয়, যেমন কিছু কাফনের কাপড়, একটা লাল খাসি এবং আরো কিছু এবং শ্মশানের কিছুটা মাটি। এবং সন্ধ্যার পর শুরু করে ওদের রিচুয়ালটা ছিল এমন যে প্রথমে উঠোনে বড় করে একটা বৃত্ত আঁকা হবে। সেই বৃত্ত
বৃত্তের ভেতরে আরো 4টি বৃত্ত আঁকা হবে এবং বৃত্তের মাঝে আমাকে নিয়ে তারা বসাবে। প্ল্যান অনুযায়ী কাজ হয়। প্রথম বৃত্তে কবিরাজ ও কবিরাজের ওস্তাদ সহ আরো বাদবাকিরা বসে। আমাকে যে বৃত্তে বসানো হয় তার পরের বৃত্তটিতে ছাগলটিকে রাখা হয়, তারপরের বৃত্তটিতে কাফনের কাপড়কে রাখা হয় এবং কবিরাজ তার সূরা পড়ে ফু দিতে থাকে। এক পর্যায়ে অমানবিক চিৎকার শুরু হয় আমার। এই পর্যায়ে কবিরাজ বুঝতে পারেন যে সেই অশরীরটি হাজির হয়েছে। তখন তিনি তাকে জিজ্ঞাসা করেন, তুই কেন একে আসর করেছিস? তখন সে কবিরাজকে উত্তর দেয়, আমার কোনো উদ্দেশ্যই ছিল না। ও শ্মশানে গিয়ে আমার স্থানে পা দিয়েছে এবং আমার স্থানকে নষ্ট করেছে। আমি ওর শরীরে আমার ঘর বানিয়ে নিয়েছি। তুই চাইলে ওকে আমার থেকে আলাদা করতে পারবি না। তুই যদি চাস ওর থেকে আমাকে আলাদা করতে, তাহলে ওকে আমি মেরে এই স্থান পরিত্যাগ করব, তার আগে তুই পারবি না। তারপর হঠাৎ কোথা থেকে যেন এক ঝাপটা বাতাস এসে কবিরাজকে উড়িয়ে দেয় এবং অনেকটা দূরে ছিটকে নিয়ে ফেলে। তখন কবিরাজ ওস্তাদ কিছুটা সূরা পড়ে ছাগলের গায়ে ফু দেয় এবং আমার অমানবিক চিৎকার শুরু হয়। চিৎকারের এক পর্যায়ে কবিরাজ হাত থেকে একটা তসবি আমার দিকে ছুঁড়ে দেয় এবং কিছুটা পানি দেয়। এরপর আমি আস্তে আস্তে নিশ্চুপ হয়ে যাই, মাটিতে শুয়ে পড়ি। তখন কবিরাজ আমার বাবাকে তাড়াতাড়ি কাফনের কাপড় এবং ছাগলটি সম্পূর্ণরূপে ঢেকে ফেলতে বলে। অবাক করা বিষয়, যখন বাবা কাফনের কাপড় দিয়ে ছাগলটিকে ঢাকছিল তখন ছাগলটি এক চুলও নড়েনি। এরপর কবিরাজ বাবাকে বলে এই ছাগলটিকে নিয়ে তাড়াতাড়ি শ্মশানে চলে যেতে, কিন্তু খবরদার কেউ ভুলেও পেছনে তাকাবে না। কেউ যদি ডাক দেয় তাহলেও না, ভয়ঙ্কর জিনিস দেখলেও না, ভুলেও না। আল্লাহকে স্মরণ করতে করতে সেখানে চলে যাও। এরপর কবিরাজ এবং বাবা আমার চাচা এবং আরেক চাচাকে কিছু পানি পড়া দেন, তাদের গায়ে ছিটিয়ে দেন এবং তাদেরকে চলে যেতে বলেন। কবিরাজের বলা নিয়ম অনুযায়ী বাবা, চাচা এবং আমার আরেক চাচা ছাগলটিকে নিয়ে শ্মশানের মাঝ বরাবর রেখে যখন ফেরত আসছিল তখন পেছন থেকে অনেক কিছু শুনতে পেয়েছিল। অনেক পৈশাচিক আর্তনাদ, মনে হচ্ছিল ঝড়, যুদ্ধ, শোরগোল সবকিছু একসাথে চলছে। তারপরেও তারা পেছনে তাকায়নি এবং বাড়ি ফিরে আসে। এবং তারা বাড়িতে ফিরে আসলে তাদেরকে বড়ই পাতা দিয়ে গরম পানি সহকারে গোসল করানো হয়। আরও বলে যে তোমার ছেলেকে টানা 14 দিন নজরে রাখবে, কোনো ধরনের মাংস জাতীয় খাবার খেতে দেবে না। টানা 14 দিন এই নিয়ম তোমাদের মানতে হবে, আর যদি না মানো তাহলে তোমাদের খুব বড় ক্ষতি হয়ে যাবে। এই বলে কবিরাজ চলে যায়। কবিরাজ যাওয়ার সময় আমাকে একটা তাবিজ এবং বাড়ি বন্ধ করে দিয়ে যায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানতে চাইবো না কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং ভালোর দলে আছেন। আমি সাব্বির, আমি গাজীপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমার বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাউলজানি ইউনিয়নের মলিয়ানপুর নামক একটি গ্রামে। এটি ভূত.com-এ পাঠানো প্রথম ঘটনা। অনেকদিন ধরে লিখবো করে লেখা হয় না। আজ ঠিক করলাম যে ঘটনাটি লিখে পাঠাবো। ঘটনাটি 100% সত্য। আমি ছোটবেলা থেকে আম্মু আমার ফ্যামিলির সবার কাছে ঘটনাটি শুনেছি। যার সাথে ঘটনা ঘটেছে তার থেকেও আমি শুনেছি। আমি গ্যারান্টি দিচ্ছি যে এই ঘটনাটি আগে কোথাও শেয়ার করা হয়নি। রাসেল ভাই, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি শব্দ চয়ন এবং গুছিয়ে না লিখতে পারার কারণে। আমি বাংলা ভালো লিখতে পারি না। এরপরে তিনি আরো বেশ কিছু কথা বলেছেন এবং তিনি ভূত এফএম নিয়ে অনেক কথা বলেছেন। আমরা ঘটনায় চলে যাই সরাসরি। ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম কালাম। তিনি তখন টকবগে যুবক। তখন আমাদের ওই এলাকায় বিদ্যুৎ ভালোভাবে পৌঁছায়নি। কাকাদের বাড়ির পেছনে ছিল চিকন লম্বা একটি খালের মতো পুকুর এবং ওর পাশেই ছিল ভয়ানক ঘন জঙ্গল ও জঙ্গলের এক পাশেই ছিল একটি গাব গাছ। গাব গাছটি ওই জঙ্গলের অন্যান্য গাছগুলোর তুলনায় অনেক বড় এবং বিভিন্ন লতাপাতা দিয়ে পেঁচিয়ে রাখা ছিল গাছটি। গাছটি এখনো আছে, কিন্তু সময়ের বিবর্তনে জঙ্গলটি আগের মতো নেই। বেশিরভাগ অংশই কেটে ফেলা হয়েছে আর সেই পুকুরটি ভরাট করে ফেলা হয়েছে। বলে রাখা ভালো যে কালাম কাকা ছিলেন অত্যন্ত সাহসী একজন ব্যক্তি, আর তার সাথে আগে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে, সেগুলো না হয় আরেকদিন লিখে পাঠাবো। তো সেই গাব গাছের থেকে তাদের টিনের চালে ঢিল আসতো প্রতি রাতেই। তারপর সন্ধ্যার সময় ওই গাছ থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যেত। যেহেতু তাদের বাড়ির পেছনে পুকুর ছিল, রাতের বেলায় পুকুরের পানিতে সাঁতার কাটার আওয়াজ শোনা যেত এবং লাইট বা হ্যারিকেন নিয়ে বের হলে সেখানে অনেক কিছু দেখা যেত। আবার রাতে পুকুরের পানিতে কেউ যেন ঢিল ছুঁড়তো, ঢিল মারতো, এরকম শোনা যেত। ওই গাব গাছটি নিয়েও অনেক ভৌতিক কাহিনী আছে। আজও কালাম কাকাকে ওই ঘটনার কথা মনে করিয়ে দিলে সে কেঁপে ওঠে। তার মুখে আজও ভয়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে এবং সে যেন ভুলতেই পারে না।
ঘটনা আগের দিন সন্ধ্যার পর কালাম কাকার মা আগে থেকেই অসুস্থ ছিলেন, কিন্তু ওই দিন একটু বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। যেহেতু আমাদের বাড়ি আর কালাম কাকাদের বাড়ি একসাথেই ছিল, তাই আমার ফুফাতো বোন ওনাকে দেখতে যান কালাম কাকার বাড়িতে। যখন কালাম কাকার বাড়িতেই ছিলেন, সেই দিন কালাম কাকার বাড়ির টিনের চালে প্রচুর ঢিল ছুটছিল। তখন আমার ফুফাতো বোন ঘরেই সেই শব্দ শুনতে পায়, ঢিল ছোড়ার শব্দ। তখন আপু খুবই ভয় পায়। দুর্ভাগ্যবশত ওই দিন কালাম কাকাদের বাড়িতে কেউ ছিল না। কালাম কাকাও বন্ধুদের মানে আমার মামার সাথে এক নানার দোকান ছিল বাজারে, ওই দোকানে থাকতেন। যেহেতু তারা ভালো বন্ধু ছিলেন, তারা একসাথেই থাকতেন। তখন চোর ডাকাতের প্রকোপ ছিল খুব বেশি, তাই দোকান পাহারা দেবার জন্য দোকানে থাকতে হতো। তো ওই দিন আমার আপুকে তাদের বাড়িতে থাকার জন্য বলে কালাম কাকা অনুরোধ করেন, এবং আপুর বয়স 16-17 হবে। আপু 7-5 কিছু না ভেবেই রাজি হয়ে যায় এবং কালাম কাকার মায়ের সাথে ঘুমানোর জন্য সে থেকে যায়। ওই দিন রাতের বেলায় ঘটে আরেক কাহিনী। রাতে 2টা-2:30টার দিকে হঠাৎ আপুর ঘুম ভেঙে যায়, আর আপু শুনতে পায় ঘরের পেছনে ঘোড়া দৌড়ানোর শব্দ। তখন আপু ভয় পেয়ে কালাম কাকার মাকে ডাক দেন আর বলেন যে দাদু, পেছনের ঘরের পেছনে ঘোড়া দৌড়াচ্ছে, এমন একটা শব্দ হচ্ছে। উনি বলেন, আরে পাগল, সবকিছু না, ভয় পাস না, ঘুমিয়ে পড়। যদিও দাদুদের কাছে ওগুলো নিত্য দিনের কারবার ছিল, কিন্তু আপু এগুলোতে অভ্যস্ত ছিলেন না। তো দাদু তখন ঘুমিয়ে পড়ে, কিন্তু আপু আর ঘুমোতে পারে না। কিছুক্ষণ পর ঘোড়া দৌড়াদৌড়ির শব্দ বন্ধ হয়ে যায়, আর কিছুক্ষণ পরে আপু শুনতে পায় করুণ সুরে কোনো একজন মহিলার কান্নার শব্দ। কান্নার শব্দটা এতই আকর্ষণীয় বা করুণ ছিল যে মনে হচ্ছিল বুক ফেটে যাবার মতো। আর হঠাৎ টিনের চালে ঢিল ছুটছে কেউ যেন। আপু সারা রাত ভয়ে আর ঘুমোতে পারেনি। ফজরের আগ মুহূর্ত পর্যন্ত এই সব চলতে থাকে। সকাল হলে আপু আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি চলে আসে এবং আমার ফুপুর কাছে সবকিছু খুলে বলে তার সাথে কি কি হয়েছে। সে ভয় পায়, এটাও জানায় ফুপি তখন তাকে পানি পড়া খাইয়ে ফু দেয়। কালাম কাকা জানতো যে কাল রাতে আপু ভয় পেয়েছে, তো ওই দিন রাতে বাড়িতে কেউ না থাকায় সন্ধ্যার পর আপুকে ডাকতে আসে কালাম কাকা। তখন আপু কাল রাতে কি কি ঘটেছে তার সবই খুলে বলেন কালাম কাকাকে, এবং সে খুব ভয় পেয়ে যায়। আজকে সে আর বাড়িতে থাকতে পারবে না, এটাও জানিয়ে দেয় কালাম কাকাকে। তখন কালাম কাকা আপুকে অভয় দেওয়ার জন্য নানান কথা বলে, কিন্তু আপু কিছুতেই আর থাকতে রাজি হয় না, সরাসরি বলে দেয়। তখন কালাম কাকা রাগ করে ঘর থেকে বেরিয়ে আসতে আসতে উচ্চস্বরে বলে যে ওদেরকে বলে দিস আজ ওদের কালাম বাবা বাড়িতেই থাকবে, দেখি আজ ওরা কি করতে পারে। ও তখন অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে বাড়ি থেকে চলে আসে। ওই দিন ওনাদের খাবার দাবার শেষে উনি তারাবির নামাজের জন্য চলে যায়। বলে রাখা ভালো, সেই দিনটি ছিল রমজান মাসের একদিন আগে, মানে প্রথম তারাবির দিন। তারাবির নামাজ শেষে উনি বাড়ি ফিরে আসেন এবং ওই দিন দোকানে আমার মামার সাথে ঘুমাতে যাবেন না ঠিক করেন। তো আমার মামা ওই দিন রাতে তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেন। দেখেন যে কালাম কাকা আসতে দেরি করছে, তখন মামা কালাম কাকার বাড়িতে চলে আসে। তো তখন ওই সময় ফোন ছিল না যে ফোন করে খবর নেবে, আর যেহেতু আগেই বলেছিলাম আমার নানুর বাড়ি একই গ্রামে, তাই মামা ওনার দেরি হবার কারণে বাড়ি চলে আসে আর তাকে বলে যে কিরে কালাম, কি হয়েছে তোর, আজকে আসতে দেরি হচ্ছে যে? তখন কালাম কাকা জানায় তার মা অসুস্থ এবং বাবাও 40 দিনের চিল্লাতে গেছে, তাই মাকে একা রেখে কিভাবে যাবে। তখন মামা বলে যে থাক, আজকে তোর যাওয়া লাগবে না, এই বলে মামা চলে যান। ওই দিন রাত 2টা-3টার দিকে কালাম কাকার ওয়াশরুমে যাওয়ার দরকার হয় এবং তিনি একটা টর্চ নিয়ে ওয়াশরুমে যান। এবং আপনারা হয়তো জেনে থাকবেন যে আগে গ্রাম অঞ্চলে বাড়ি থেকে দূরেই ওয়াশরুম থাকতো। ওদের ওয়াশরুমটি ছিল বাড়ির পেছনে পুকুরের কাছে। ওদের ওয়াশরুমের বর্ণনা দেই, যেই ওয়াশরুমটি ছিল ওইটির গাব গাছের থেকে একটু দূরেই, এবং তার ওয়াশরুমটির পাটের ছালা দিয়ে মোড়ানো এবং ওপরের অংশ খোলা। তো কালাম কাকা ওয়াশরুমে যাওয়ার পরে দুটি কুচকুচে লোমশ অবয়ব সেখানে দেখতে পান এবং তাদের ভয়ানক চোখ যেন জলজল করছিল। তখন ওই দৃশ্য দেখে তিনি চিৎকার দিয়ে ওঠেন এবং চিৎকার দিয়ে বাড়ি খেয়ে পড়ে যান। এবং একবার ভাবেন তো, আচ্ছা আমাদের ভাবতে বলছেন আপনি, যে একবার ভাবেন তো আপনার সাথে যদি এরকম একটা ঘটনা ঘটে তখন আপনার কেমন লাগবে, কিংবা আপনি যদি রাতের বেলায় ওয়াশরুমে যান এবং এরকম দৃশ্য দেখেন তাহলে আপনার কেমন লাগবে। কাকা প্রচুর ভয় পেয়ে চিৎকার করতে করতে সবাইকে ডাকতে থাকেন, কিন্তু তার আওয়াজ শুনে কেউ বেরিয়ে আসে না। তখন বিদ্যুৎ একটা হাসির শব্দ হয় এবং বুঝতে পারছেন যে আজকেই তার জীবনের শেষ দিন, দিনের আলো আর তার দেখা হবে না। তখন আরেকটা অবয়ব তাকে জোর করে কিছু একটা খাওয়ানোর চেষ্টা করে এবং কালাম
কালামকা যেন কিছুতেই অবয়ব দুটির শক্তির সাথে বেড়ে উঠছিল না এবং বারবারই তার হাসি শোনা যাচ্ছিল এবং সে আল্লাহু আকবার বলে একটা পর্যায়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে অবয়ব দুটি হাত থেকে ছুটে দৌড় দেয়। পেছনে তাকিয়ে দেখে অবয়ব দুটি তাকে ধরার জন্য পেছন পেছন আসছে এবং ভাবে যে আজকে আর তিনি মনে হয় ফিরতে পারবেন না বাসায়। এক সময় অজ্ঞান হয়ে পড়ে যান। তখন শব্দ শুনতে পান সবাই। আমার আব্বু সহ আশেপাশের লোক সবাই ছুটে যায়, কালামকাকে অজ্ঞান অবস্থায় পায় এবং পরের দিন সন্ধ্যার কিছুক্ষণ আগে কবিরাজ ঝাড়ফুঁক করে তার জ্ঞান ফেরায়। কিন্তু সে কথা বলতে পারে না। বলে রাখা ভালো, তার বাবাও একজন কবিরাজ ছিলেন, কিন্তু সে 40 দিনের চিল্লায় ছিল। তো যাই হোক, পরে কালাম কাকাকে অনেক কবিরাজ দেখানো হয়, কিন্তু কোনো কাজ হয় না। মোবাইল ফোন না থাকায় তার বাবাকেও খবর পাঠাতে পারছিল না কেউ। সে হাঁটাচলা করতে পারত, কিন্তু কথা বলতে পারত না। ঘটনার 800 দিন পর কালাম কাকা বাবা বাড়িতে আসেন এবং দেখতে পান ছেলের এই অবস্থা। তখন তিনি একজন তুলা রাশির জাতককে নিয়ে তার উপরে জিন ভর করান এবং তাকে জানান যে গালিগালাজ করার কারণে ক্ষিপ্ত হয়ে তাকে এরকম আক্রমণের সম্মুখীন হতে হয়েছে। তখন তিনি একটি ছাগল যদি তাদেরকে দেয়া যায় তাহলে তারা চলে যাবে। তখন তারা এইরকম ছাগলের একটা ব্যবস্থা করে এবং আরো বেশ কিছু রিচুয়াল করার মাধ্যমে কালামকে সুস্থ করা হয়। এই ঘটনাটি পাঠিয়েছেন সাব্বির আহমেদ শাহন, টাঙ্গাইল বাসাইল থেকে। আমি জানি যে ঘটনাটা আপনাদের কেমন লেগেছে আমি জানি না, যেমনই লাগুক না কেন, আমরা আরো ভালো ঘটনা আপনাদের কাছে লেখা আছে, আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ সাবিদ আলম বলছি ময়মনসিংহ থেকে। আমি শুরুতেই রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। এপিসোড 77, 78, 79-তে আমার 3টি ঘটনা পড়ে শোনাবার জন্য। এত ইন্সপিরেশন পেলে আসলে ঘটনা কালেক্ট করার ইচ্ছা অনেক বেড়ে যায়। যাই হোক রাসেল ভাই, ফিরে আসি আজকের ঘটনা কালেক্ট করার কথায়। আমার মনে আছে আমি এপিসোড 77-এ একজন খ্রিস্টান ফাদারের এক্সরসিজমের ঘটনা শেয়ার করেছিলাম। আমার ঘটনাটি আমার কাছের কয়েকজন মানুষ পছন্দ করে আমাকে বলেছিল আমি যেন এরকম ঘটনা আরো শেয়ার করি। আসলে খ্রিস্টান ফাদারদের ঘটনা বাংলাদেশে তেমন একটা শোনা যায় না, তাই কোথা থেকে কালেক্ট করব ভাবতে ভাবতে বেরিয়ে পড়লাম ঘটনা কালেক্ট করার জন্য। কিন্তু হতাশ হয়ে ফিরি। শহরের চার্চ আর কয়েকটি বাইরের চার্চে গিয়েও কিছু পাইনি। হয়তো ওনারা বলতে চান না, তাই এড়িয়ে যান আমার কথায়। কিন্তু কে জানতো ঘটনা আমার চোখের সামনেই ছিল। কেন বলছি শুনুন তবে। আজকের ঘটনাটি শুনি আমার এক বন্ধুর কাছে। ওর নাম আমি ছদ্মনাম হিসেবে সাইমন বলছি। আমি ঘটনা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে একদিন আমাদের গ্রুপ চ্যাটে মেসেজিং করছিলাম। তখন হঠাৎ করে সাইমনের আইডি আমার চোখে পড়তে ওকে মেসেজ করি এবং বলি যে ওর কাছে কোনো ঘটনা আছে কিনা, কারণ সেও একজন খ্রিস্টান। ও বলে 10 মিনিট পর আমাকে কল করবে। কিছুক্ষণ পর সে আমাকে কল করে বলল যে তার কাছে তার গ্র্যান্ডফাদার অর্থাৎ তার দাদুর একটা ঘটনা রয়েছে যা ঘটেছিল 60-এর দশকে। তার দাদা এখন বেঁচে নেই, কিন্তু সাইমন আমাকে বলেছে তার দাদা জীবদ্দশায় এমন অনেক ঘটনা বহুবার তার নাতনি নাতনিদের বলেছিলেন। আমি তৎক্ষণাৎ সাইমনকে দেখা করতে বলি। সাইমন রাজি হয়ে যায়। সে আগামীকাল অর্থাৎ 2 আগস্ট সন্ধ্যায় আমার সাথে দেখা করবে বলে জানায়। সেদিন রাতে উত্তেজনায় বসে আমার কিছু ভালো লাগছিল না। ভোরের আজান হবার পর আমি ঘুমিয়ে যাই। বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি খাওয়া দাওয়া শেষ করে অপেক্ষা করতে থাকি। সন্ধ্যার আগে আগেই বাসা থেকে বেরিয়ে টিউশনিতে গিয়ে ছাত্রদের পড়া শেষ করে সাইমনের সাথে দেখা করব ভেবেছিলাম। কিন্তু সেদিন আমার এতটাই এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমি আর বেশি সময় পড়াতে পারিনি। মাগরিবের আজানের পর আমি সাইমনকে কল করি। সে আমাকে বলে সে থানার ঘাট আসবে আর তার নাকি 30 মিনিট সময় লাগবে। থানার ঘাট আমার টিউশন এরিয়া থেকে বেশ দূরে না হওয়ায় আমি খুশি হলাম আর হেঁটে হেঁটে চলে গেলাম সেখানে। থানার ঘাটে পৌঁছে আমি আমার পরিচিত চায়ের দোকান থেকে চা বানিয়ে নিয়ে নদীর পাড়ে একটা সিঁড়িতে বসে চা খাচ্ছিলাম। যেহেতু লকডাউন তাই শহরের ভেতর দেখা করা যায়নি। কিছুটা নিরিবিলি হওয়ায় থানার ঘাট আমার বেশ ভালো চয়েস বলে মনে হলো। এদিকে মানুষও কিছুটা কম থাকায় ঘটনা শুনতে বেশ সমস্যা হবে ভেবে আমি খুশি হচ্ছিলাম। আমি বসে আছি 10 মিনিট। হঠাৎ আমার ফোনে কল এলো সাইমনের এবং সে বলল সে চলে এসেছে আর আমাকে একটাই শর্ত দিল যে তার নাম তার জায়গা গোপন রেখে আমি যদি শেয়ার করতে পারি তবেই সে আমাকে ঘটনাটি বলবে। আমি রাজি হয়ে যাই আর ওকে শুরু করতে বলি ওর দাদুর ঘটনাটি। সাইমন চা খেতে খেতে ঘটনাটি বলেছিল ওর দাদুর ভাষায়। আমিও ঘটনাটি ওর দাদুর ভাষাতেই আপনাদের সামনে উপস্থাপন করছি আর অনিচ্ছাকৃত ভুলের জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন চলে যাই সাইমনের দাদা এরিকের ঘটনায়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 1
আমার নাম এরিক। আমার বাবা একজন কৃষক ছিলেন, আর উনি ছোটবেলা থেকেই ওনার বাবা অর্থাৎ আমার দাদুর কাছ থেকে কবিরাজি দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন। আমার দাদু ও আমার বাবা এলাকার অনেক নামী ব্যক্তি ছিলেন। মানুষের রোগ ব্যাধির চিকিৎসাও তারা করতেন। আমার দাদু ডেভিলের আসরের চিকিৎসাও করতেন। আমার বাবা দাদুর কাছ থেকে শিখে একই সাথে তারা দুজন মিলে এই কাজগুলি করতেন। বিনিময়ে ওনারা কোনো টাকা পয়সা না নিয়ে ভাতের চাল, ধান এবং শাকসবজি নিয়ে থাকতেন। গ্রামের মানুষও তাদের উপর বেশ খুশি ছিল। একদিন গ্রামে এক ভিনদেশী লোকের আগমন ঘটে, একজন শয়তানের পূজারীর। সে আমাদের এলাকার চাষ থেকে কিছুটা দূরে তার আস্তানা করে বসে। কবিরাজ গ্রামে এলে তাকে সেখান থেকে তাড়ানোর মতো সাহস কারো ছিল না, কারণ তার নাকি কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে। সে মানুষের ইচ্ছা নাকি পূরণ করে দিতে পারত, আর সে যার ইচ্ছা পূরণ করত তাকে নাকি খুব বড় কিছু বা খুব কঠিন কিছু দিয়ে সেই ইচ্ছের দাম চুকাতে হতো। আর তার বাসস্থান সে খুব ভয়ঙ্কর ভাবে সাজিয়েছিল বলে সবাই বলতো। ছনের ঝুপড়ির ছাদের ওপর শিংওয়ালা কোনো এক কঙ্কালের মাথা পতাকার মতো একটি স্ট্যান্ডে লাগানো ছিল। সেই কবিরাজ সেখানে একা থাকলে আশেপাশের মানুষ গেলে শুনতে পেত সে অনেকগুলো মানুষ একসাথে মন্ত্র পড়লে যেমন শোনা যায় ঠিক তেমন শোনা যেত। আর ঝুপড়ির ঘরের চারপাশে সাদা কোনো কিছুর গুঁড়োর ঘের দেওয়া ছিল, আর ঘেরের ওপর আগুন জ্বালিয়ে রাখা হতো। আর তার বাসস্থান সামনে দিয়ে গেলে অনেকেই শুনতে পেত কেউ ফিসফিস করে তার নাম ধরে ডাকছে আর ফিসফিস করে বলছে, এসো আমার কাছে, যা চাইবে তাই পাবে, এসো 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 আমার কাছে। এসব শুনে মানুষ ভয় সেখানে যেত না। এদিকে গ্রামের এক দম্পতি ছিল। আমাদের আদিবাসীরা মাতৃতান্ত্রিক হওয়ায় বাবার নামে কম লোকে চিনত, তাই সেই দম্পতি স্ত্রীর নামে অর্থাৎ মেরি দম্পতি হিসেবে সবাই চিনত। মেরি দম্পতির বিয়ের 7-8 বছরেও তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু তারা প্রচন্ড ধর্মভীরু হওয়ায় নিয়মিত চার্চে গডের আরাধনা করত আর ভালো ভালো কাজ করত। কিন্তু এক পর্যায়ে গডের ওপর তারা রুষ্ট হয়ে যান আর চলে যান সেই শয়তানের পূজারীর কাছে, কারণ এত আরাধনার পর গড তাদের কোনো সন্তান দেননি। কিন্তু তারা জানতেন না যে গডের ওপর আস্থা হারিয়ে তারা শুধু নিজেদের বিপদই না, পুরো গ্রামের জন্য বিপদ ডেকে এনেছেন। তারা সেই শয়তানের পূজারীর কাছে একটি বাচ্চার জন্য আকুল আবেদন করতে থাকে, আর সেই কবিরাজ তাদের সাহায্য করবে বলে জানায়। কিন্তু এর জন্য তাকে খুব বড় একটি কঠিন কিছু করতে হবে সেটা জানায়। সন্তান প্রাপ্তির প্রবল ইচ্ছায় তারা কি দিতে হবে না ভেবে কবিরাজের কথায় রাজি হয়ে যায়। কবিরাজ তাদের 1 মাস পরে চন্দ্রগ্রহণের সন্ধ্যায় আসতে বলে, আর কিছু জিনিসের কথা বলে যা তাদের জোগাড় করে আনতে বলা হয়। সেগুলো ছিল সদ্য জবাই করা মহিষের মাথা, কেরোসিন তেল, ভেড়ার লোমের সলতে, আর একটা সম্পূর্ণ সাদা ছাগলের বাচ্চা যার বয়স 5 মাসের বেশি হওয়া যাবে না। মীর দম্পতি সব জোগাড় যন্ত্র করে চন্দ্রগ্রহণের সন্ধ্যায় সেই কবিরাজের কাছে যায়। কবিরাজ তাদের একটি গোল বৃত্তে বসতে বলে। তারা বৃত্তে বসার পরে কবিরাজ সেই মহিষের মাথা কেরোসিন তেলে ডুবিয়ে রাখে, আর কিছুক্ষণ পর সেটি তুলে বৃত্তের মাঝে ভেড়ার লোমের সলতে দিয়ে মুড়িয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। এরপর কিছু রিচুয়াল করে সেই সাদা ছাগলটিকে স্যাক্রিফাইস করে। 2টা মাটির পেয়ালায় রক্ত রেখে সেই আগুন থেকে কিছুটা ছাই তুলে পেয়ালায় মিশিয়ে খেতে বলে। খাওয়া শুরুর আগে কবিরাজ তাদের বলে যখন সময় আসবে সে তাদের কাছে তার পাওনা চাইবে, আর সেই পাওনা তাদের দিতেই হবে। কিসের পাওনা জিজ্ঞেস করলে কবিরাজ বলেন তাদের সন্তান হবে কবিরাজের রিচুয়ালের মাধ্যমে, তাই তার পেমেন্ট হিসেবে তাকে কিছু দিতে হবে, কিন্তু কি দিতে হবে সেটি নাকি কবিরাজ সময় এলেই চাইবে। মীর দম্পতি রাজি হলে তাদের রক্ত খাওয়ানোর পরে কবিরাজ বলে আজ ভোর রাতে তাদের বাসার পেছনের জমিতে একটি পাখি মরে থাকবে, তারা যেন সেটিকে নিয়ে এসে ভালোভাবে রান্না করে সেটি দুজন মিলে খায়। তারা সম্মতি জানিয়ে চলে যায় সেদিনের মতো। এরপর 1 মাস কেটে যায়। একদিন মেরি ফ্যামিলির বাসা থেকে আমাদের বাসায় মিষ্টি আসে।
এত জলদি ফল পেয়ে খুশিতে তারা যেন আত্মহারা হয়ে গিয়েছিল। দেখতে দেখতে দিন চলে যায়, আর ম্যারি ফ্যামিলির ঘর আলো করে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। মেয়েটার নাম তারা মারিয়া রাখে। মেয়েটি জন্মের পর তার বাম কাঁধে একটি জন্ম দাগ দেখতে পায়, তারা যা ছিল একটি অর্ধচন্দ্রাকৃতি। আস্তে আস্তে 7 বছর কেটে যায়। মারিয়াও বড় হতে থাকে, আর মারিয়ার বাবা মা সেই কবিরাজের কথা ভুলে যায়। কিন্তু মারিয়ার 7 বছর পূর্ণ হবার পর মারিয়ার মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সেগুলো হচ্ছে, খুব রাতে সে একা বাইরে বেরিয়ে যেত, রুমে কারো সাথে কথা বলতো না, আর একা খেলতো। তার মা বাবা এটা দেখে তাকে জিজ্ঞেস করে যে সে কার সাথে কথা বলে। মারিয়া নাকি তখন খুব ভায়োলেন্ট হয়ে যেত আর চিৎকার করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করত। মারিয়া এছাড়াও সন্ধ্যাবেলা নাকি সেই কবিরাজের বাড়িতে চলে যেত। মারিয়ার ভেতর কোনো সমস্যা আছে এই ভেবে মারিয়ার মা বাবা তাকে সেই কবিরাজের কাছে নিয়ে যায়, আর কবিরাজ তাদের যা বলে সেটি শুনে মেরি দম্পতির হুঁশ উড়ে গিয়েছিল। কবিরাজ তাদের বলে তাদের মেয়ে হচ্ছে ডেভিলের মেয়ে। মেয়ের কাঁধে যে বার্থ মার্ক ছিল সেটি নাকি ডেভিলের মার্ক, আর সে নাকি ডেভিলের বংশধর। কবিরাজ তাদের আরো জানায় সে বহু সাধনা করে ঈশ্বরের ভক্ত কোনো দম্পতি খুঁজছিল, যারা ঈশ্বরকে ত্যাগ করে শয়তানের সান্নিধ্যে আসবে, আর তাদের সাথে রিচুয়াল করে সেই কবিরাজ একটি ডেভিলের বংশধর বানাবে, আর তাকে দিয়ে সে কাজ করাবে। কবিরাজ এরপর তাকে বলে যে মারিয়ার বয়স 15 বছর হলে ম্যারি দম্পতি যেন মারিয়াকে তার কাছে নিয়ে যায়। 15 বছর সন্তান প্রাপ্তির আনন্দ দান করায় এটাই ছিল নাকি কবিরাজের পেমেন্ট। এই কথা শুনে মেরি দম্পতি প্রচন্ড রেগে যায়, আর সেই কবিরাজকে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি